ওকে, গতদিন আমরা হচ্ছে লেকচার 2 এর দেখছিলাম এবং মোটামুটি শেষ করছিলাম অ্যারিথমেটিক অপারেশনটা দিয়ে। যে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন কিভাবে কি করে, প্রিসিডেন্স রুলটা কিভাবে, আর অ্যাকচুয়ালি কোনটা দিয়ে কি বোঝায়, মড অপারেশনটা কিভাবে কাজ করে, এইসব নিয়ে মোটামুটি একটা আইডিয়া হচ্ছিল। গতদিনের লেকচারটা নিয়ে কারো মানে কোনো পার্টে যদি কোশ্চেন বা কনফিউশন থাকে একটু বলতে পারো, যে কোনো টপিক। ওকে, যদি মোটামুটি আমরা বুঝতে পারি যে মানে কোনটা কি বুঝছিল, এগেইন আমাদের ফার্স্ট থেকে ক্লাস মানে মোটামুটি ইন্ট্রোডাক্টরি টাইপই এবং খুব একটা কমপ্লেক্স না। সো আমরা আজকের ক্লাসের দিকে চলে যাই। তো সোফার আমরা আসলে মোটামুটি থিওরি টাইপই ম্যাক্সিমাম দেখছি। হ্যাঁ, কিছু হয়তো প্রবলেম দেখছিলাম, সেগুলো হচ্ছে মোটামুটি ডিসকাশন টাইপ ছিল, যে এরকম কোনো একটা জিনিস যদি কোড থাকে সেটা দিয়ে আসলে কি বুঝায় না বুঝায় এমন কোনো আইডিয়া গুলা। বাট আজকে হচ্ছে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করার ট্রাই করব এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন যদি করি বা আমরা ল্যাবে আসলে যেভাবে করতাম সেইসব জিনিসপত্রের দিকে আমরা আসলে আস্তে আস্তে চলে যাব। তো এখানে স্লাইডের প্রথম দিকে কিছু জিনিসপত্র আছে, সেগুলো হচ্ছে আমি আবার পরে ব্যাক করব। আগে হচ্ছে আমরা আমাদের মানে মেইন কন্টেন্টের দিকে চলে যাই। সো এই তিনটা স্লাইড হচ্ছে আপাতত স্কিপ করতেছি, এটাতে আমরা ইনশাআল্লাহ পরে ব্যাক করব। ওকে, এখানের মধ্যে ফার্স্ট যে আইডিয়াটা, এগেইন এটা হচ্ছে কিছু সিনট্যাক্স তোমাকে প্রোভাইড করে, কিছু শর্টকাট সিনট্যাক্স। সেই শর্টকাট সিনট্যাক্স গুলোর সাথে একটু যদি পরিচিত হই। কেউ কিছু বলবো? আচ্ছা, তো শর্টকাট সিনট্যাক্সটা হচ্ছে এরকম, আমরা এমনিতে এই সবার ডান দিকে যে কলামটা আছে, যে a ইকুয়াল টু b, a ইকুয়াল টু a প্লাস b এন্ড সো অন, এই কলামগুলোর সাথে হচ্ছে আমরা খুবই পরিচিত। এখন কথা হচ্ছে সিতে তোমাকে আরেকটা শর্টকাট টাইপ সিনট্যাক্স প্রোভাইড করে, যে তুমি চাইলে a ইকুয়াল টু a প্লাস b এটাকে এভাবে না লিখে চাইলে a প্লাস ইকুয়াল টু b এভাবেও লিখতে পারো। মানে এইটা যেই কথা, সেকেন্ড কলাম এটা হচ্ছে সেম কথা। তো এই যে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, যার মাইকটা আনমিউট করা আছে 43, একটু মাইকটা মিউট করে নাও। সো যেটা বলতেছিলাম যে প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু এন্ড সো অন, যে কোনো অপারেটরই তুমি আসলে ইউজ করতে পারো, এবং এইসব অপারেটর গুলো হচ্ছে এই সবার লাস্ট কলামের একটা শর্ট হ্যান্ড। সো যদি আমরা a পার্সেন্ট ইকুয়াল টু b লিখি, সো এটা দেখে কনফিউজ হওয়ার কিছু নাই, এটা দেখে আসলে বোঝাচ্ছে a ইকুয়াল টু a পার্সেন্ট b এমন কিছু। সো এটা জাস্ট একটা শর্ট হ্যান্ড, এবং তোমরা যখন কোড করো তখন দেখবা যে এই জিনিসগুলা মানে অটোমেটিকলি তোমাদের আসতেছে যে এটা ইউজ করি ইনস্টেড অফ এরকম। স্যার a ইকুয়াল টু a প্লাস b লজিক্যালি কিভাবে হয়? আচ্ছা, জিনিসটা তো এটা তো একটা অ্যাসাইনমেন্ট অপারেশন, মানে আমরা ম্যাথমেটিক্যালি চিন্তা করলে 5 ইকুয়াল টু তো 5 প্লাস 2 এরকম তো হইতে পারে না। কিন্তু এই স্যার জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে তুমি a আর b কে যোগ করবা, এই যোগফলটা a এর মধ্যে স্টোর করবা। এটা কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপ আইডিয়া না। মানে সিতে জিনিসটা অ্যাসাইনমেন্ট অপারেশন কিভাবে কাজ করে, ডান দিকে যা কিছু থাকুক সব কিছু ক্যালকুলেট করে সে একটা সিঙ্গেল ভ্যালুতে আনবে, এবং সেই ভ্যালুটাকে বাম পাশে যে ভ্যারিয়েবল থাকবে সেই ভ্যারিয়েবলে অ্যাসাইন করে দিবে। তো যদিও ম্যাথমেটিক্যালি মনে হচ্ছে যে দুইটা জিনিস আসলে সমান না, কিন্তু আসলে সমান তো আমরা করতেছিও না। আমরা যেটা করতেছি সেটা হচ্ছে অ্যাসাইন করতেছি, এখানে ডান পাশের ভ্যালু বাম পাশের ভ্যারিয়েবলে অ্যাসাইন করা। বুঝা যাচ্ছে কি, নাকি অন্য কোনো ভাবে বলবো? স্যার আমরা যখন এইটা প্রথমে তো স্যার আমরা এর ভিতরে একটা মান দিব, তারপরে তো স্যার আমরা a প্লাস b করবো, তাই না স্যার? হ্যাঁ, এর মধ্যে তুমি ফার্স্টে কোনো একটা মান দিলে, তারপর এই কোডে a প্লাস b করতে পারো। তারপর তাহলে স্যার আমার এর ভিতরে তো একটা মান অলরেডি চলে আসছে, আবার কিভাবে স্যার এর ভিতরে মান মানে a প্লাস b টা আবার আসবে কিভাবে তাহলে? মানে পয়েন্টটা হচ্ছে তুমি অ্যাজ এ প্রোগ্রামার যা ইচ্ছা করতে পারো। তুমি প্রথমে মনে করো এমন লিখতে পারো a ইকুয়াল টু 10, ইমিডিয়েট পরে আবার লিখতে পারো a ইকুয়াল টু 10 প্লাস 2। মানে তুমি তো যেটা ইচ্ছা সেটাই করতে পারো, তাই না, তোমার কোড। তো ওই রেসপেক্টেই, হ্যাঁ, যদিও ফার্স্ট লাইনে a ইকুয়াল টু b করে দেওয়া হয়েছে, যেখানে b এর হয়তো কোনো একটা ভ্যালু 10 12 কিছু একটা দিয়ে দেওয়া আছে, কিন্তু পরবর্তী লাইনে তুমি যদি a ইকুয়াল টু a প্লাস b লেখো, কোডটা কোনো ভুল কোড হবে না। কেন করতেছি সেটা হয়তো মানে যে কোড দিচ্ছে সে একটা মানে চিন্তা ভাবনা থেকে করছে, কিন্তু আমরা যদি সিনট্যাক্স এর কথা চিন্তা করি, সিনট্যাকটিক্যালি এটা কোনো রকম ভুল না। আর এই স্লাইডটার আর কি মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের ওই সিনট্যাক্সটার সাথে পরিচয় করায় দেওয়া, যে a ইকুয়াল টু a প্লাস b যদি আমরা লিখি, এটা লেখা যেই কথা তুমি চাইলে a প্লাস ইকুয়াল টু b এভাবেও লিখতে পারো। আইডিয়াটা কি বোঝা গেছে, বা তুমি যে কোশ্চেনটা করছিলা মানে সেটার একটা সুইটেবল কোনো অ্যান্সার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার আর একটা কোশ্চেন ছিল। বলো।
স্যার যদি আমি এরকম কোড লেখার সময় এরকম বলি যে আগে এ কে কিছু একটা অ্যাসাইন করলাম, তারপরে এ কে আবার এই যে ইজ ইকুয়াল টু এ প্লাস বি এরকম টাইপের কিছু, তাহলে তো আমার তো লাস্টলি এ তে অ্যাসাইন করা যে ভ্যালুটা থাকবে ওটাই তোমাকে শো করবে। এক্স্যাক্টলি। সবসময় ওই যে আমরা মেমোরি কনসেপ্ট যেটা পড়ে আসছিলাম লেকচার 2 তে, আসলে যে সবসময় লেটেস্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই শুধুমাত্র শো করবে। তুমি এর আগে কোন অপারেশন করছো, যেমন আমাদের পরবর্তী স্লাইডে একটা এক্সাম্পল আছে, ওইখানে আমরা একটু পরেই চলে যাব, যে জিনিসটা হচ্ছে এরকম লেটেস্ট কোন ভ্যালু আছে, যেমন এই লাইনের এই অপারেশনটা করার সময় তোমার আগে কোন ভ্যালু ছিল এর মধ্যে সেটা আর দেখবো না, এই লাইন অপারেশন হওয়ার পর এখান থেকে যে ভ্যালু আসবে সেটাই আমার এর নতুন ভ্যালু হয়ে যাবে। আমি এখনই এক্সাম্পলটা যাচ্ছি, বাট এমনিতে সিম্বল গুলা নিয়ে কি কেউ কনফিউজ, বা সিম্বল গুলা এখান এইটা আর এটা যে সেম কথা, এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন থাকলে একটু বলো। এগেইন জাস্ট সিনট্যাক্স, আর কিছু না এখানে আসলে। ওকে, এখন হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলো অ্যারেঞ্জ করছে এগুলো যদি একটু আমরা অ্যাড্রেস করি। এখানে একটা স্যাম্পল সি কোড দেওয়া আছে, সি কোডটা যদি আমরা লাইন বাই লাইন দেখি, একদম অ্যাজ এ হোল দেখো না, যে ফার্স্টে একটা কি করলো, যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে দুইটা, একটা হচ্ছে ইকুয়াল টু 5 আর একটা হচ্ছে তোমার সি। তো মানে আসলে একটু আগে যে আমরা এক্সাম্পল দেখছিলাম, মানে আইডিয়াটা দেখছিলাম সেটার মতো করেই কোডটা। তো দেখো সবার ফার্স্টেই সি ইকুয়াল টু এ করে দেওয়া হয়েছে, তার মানে তোমরা কি বুঝতেছো যে সি এর ভ্যালু এখন হচ্ছে 5। এগেইন এটা হচ্ছে তোমার ম্যাথের কিছু না, এটা জাস্ট হচ্ছে অ্যাসাইন করা। তো এখানে যখন এই 8 নাম্বার লাইনে প্রিন্টএফটা করা হবে, আউটপুট আসবে সি ইকুয়াল টু 5। 9 নাম্বার লাইনে করা হয়েছে কি, সি প্লাস ইকুয়াল টু এ। তো এই শর্ট হ্যান্ডটা কি বোঝায়, এটা মানে বোঝাচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস এ। সো একটু আগে সি এর ভ্যালু ছিল 5, এর সঙ্গে তুমি যদি এ কে যোগ করো তাহলে 5 যোগ 5 সেটা মানে হচ্ছে 10। এই 10 ভ্যালুটা এখন সি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তো সি এর নতুন ভ্যালু হচ্ছে 10। সো তুমি যখন 10 নাম্বার লাইনে একটা প্রিন্ট করবা, এই প্রিন্টএফ এর ভ্যালুটা হবে সি ইকুয়াল টু 10। এই 10 নাম্বার লাইন পর্যন্ত এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন? 10 নাম্বার লাইন আমরা সি ইকুয়াল টু 10 এটা কিভাবে পেলাম? কিছু কি বলছি আমি বুঝতে পারিনি। ওকে, 10 নম্বর লাইন পর্যন্ত সবাই বুঝতে পারছে, এগেইন কোশ্চেন থাকলে ইন্টারাপ্ট করবে, কোনো সমস্যা নাই। 11 নম্বর লাইনে কি বলছে বুঝতেছই, এখন প্রত্যেকটা অপারেশনই আসলে আমরা একটু করে দেখব। সি এর এখন ভ্যালু হচ্ছে 10, লেটেস্ট কোন ভ্যালু আছে এটা হচ্ছে ম্যাটার করতেছে। এখন যখন লেখা হচ্ছে সি মাইনাস ইকুয়াল টু এ, তাহলে তুমি চিন্তা করো এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এটা দিয়ে বোঝাচ্ছে সি ইকুয়াল টু সি মাইনাস এ। তো সি এর এখন ভ্যালু হচ্ছে 10, এর থেকে তুমি যদি এ 5 কে বিয়োগ করো তাহলে 10 মাইনাস 5 মানে হচ্ছে 5। সো সি মাইনাস ইকুয়াল টু এ, এই অপারেশন করলে সি এর ভ্যালু হয়ে যাবে 5। তো তুমি যখন 12 নম্বর লাইনে এখন আবার প্রিন্ট করবে, এখন সি এর ভ্যালু দেখাবে হচ্ছে 5। তো সিমিলারলি পরের লাইনগুলো তোমরা হোপফুলি বুঝতেছো, যে সি ইনটু ইকুয়াল টু এ এটা দিয়ে বোঝাচ্ছে সি ইকুয়াল টু সি ইনটু এ। তো সি ইনটু এ হলে অলরেডি আছে 5, তার সঙ্গে 5 গুণ হয়ে 5 5 25, সেটা হচ্ছে এই লাইনে শো করবে। আর ডিভিশন ইকুয়াল টু এটা দিয়ে বুঝতেছো, এটা মানে বোঝাচ্ছে সি ইকুয়াল টু সি ডিভাইডেড এ। তো অলরেডি ভ্যালু হচ্ছে 25, তাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আমার ভাগফল হচ্ছে 5। তো 16 নাম্বার লাইনে সেই 5 শো করতেছে। আর সবার লাস্ট অপারেশন সি পার্সেন্ট ইকুয়াল টু এ, এটা আসলে মড ইকুয়াল টু এ। তো এটা দিয়েও বুঝতেছো এটা হচ্ছে সি ইকুয়াল টু সি মড এ। তো 5 কে তুমি যদি 5 দিয়ে মড করো, আমার মানে ভাগশেষটা কত হবে, 5 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। 0। এক্স্যাক্টলি। সো লাস্ট লাইনে সেই সি ইকুয়াল টু 0 এই জিনিসটা শো করে। ওভারঅল স্লাইডটা বুঝতে কারো কোনো পার্টে কোশ্চেন বা কনফিউশন থাকতে একটু বলো। খুবই স্ট্রেট ফরওয়ার্ড আর কি, জাস্ট একটাই নতুন নোটেশন, সেটা হচ্ছে তোমার এই প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু এটা নিয়ে। তো যদিও এটা একটু দেখতে অদ্ভুত লাগতেছে, বাট তোমরাই 2 দিন পর দেখবা কোডের মধ্যে জিনিসটা ইউজ করতেছে, কারণ এটা ইউজ করতেছে ওটা একটা মজা লাগে। স্যার বলো। আমরা প্লাস ইকুয়ালের ইয়েতে স্যার ইকুয়াল প্লাস দিলে হয়তো মানে স্যার না, আগে পরে ইকুয়াল প্লাস দিলে হয়তো না, মানে ওই যে এগেইন সি তোমাকে হচ্ছে খুব স্ট্রং সিনট্যাক্স প্রোভাইড করে। তো তুমি একটু জিনিসটা চিন্তা করো, তুমি যদি সি ইকুয়াল টু মানে ইকুয়াল প্লাস দিতা তাহলে আসলে জিনিসটা ওর কাছে কেমন লাগতো। ওর কাছে মনে হইতো কি তুমি একটা অ্যাসাইনমেন্ট করতেছো আর এর আগে একটা প্লাস সাইন দিচ্ছ। দেখো তো জিনিসটা আসলে সেম না। সি ইকুয়াল টু প্লাস এ, তাহলে ইকুয়াল প্লাস তুমি একসাথে দাও নাকি এর গায়ের সাথে লাগায় দাও, ওর কাছে জিনিসটা মনে হবে কি তুমি একটা প্লাস এ এমন কিছু একটা চাচ্ছ। সো ইন দ্যাট কেস আসলে যদিও এইখানে আমার 5 ভ্যালুর জন্য এখানে ভ্যালু, আচ্ছা তখন আসলে আমার এই লাইনের আউটপুটটা হবে শুধু 5, কারণ প্লাস এ যেহেতু করছো তাহলে প্লাস 5, তাহলে প্লাস 5 তুমি সি এ বসাচ্ছ। সো এই লাইনে তখন আসলে আউটপুট হবে 5। সবাইকে বুঝতে পারতেছি, ওর কোশ্চেন থেকে সবাই বুঝছি বা কি বললাম সেটা বুঝতে পারছি?
ওকে, তো ওভারঅল স্লাইড নিয়ে যদি আমাদের কনফিউশন না থাকে আমরা এখন একটু জিনিসের দিকে চলে যাই। ওকে, কোশ্চেনটা সবাই পড়ি। কোশ্চেনটা বলছে কি যে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট উইল টেক দ্য ডায়ামিটার অফ এ সার্কেল। খুবই সিম্পল বাচ্চাদের ম্যাথ টাইপ প্রবলেম বা বাচ্চাদের প্রোগ্রাম টাইপ প্রবলেম, যে দ্যাট ইউ উইল টেক দ্য ডায়ামিটার অফ এ সার্কেল অ্যাজ ইনপুট ফ্রম ইউজার এন্ড প্রিন্ট দ্য এরিয়া অ্যাজ আউটপুট। আর পাই এর ভ্যালু কত ধরবা সেটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু একটা এরিয়া ক্যালকুলেট করতে বলে দেওয়া হয়েছে, ফর্মুলাটাও লিখে দেওয়া, যদিও ফর্মুলাটা আই গেস তোমরা এখন সবাই অবশ্যই জানো। তো সার্কেলের এরিয়া হচ্ছে পাই ইনটু মানে পাই আর স্কয়ার, ঠিক আছে? সো যদি কোশ্চেনটা এমন হয় তোমাদের কি বলতে পারবো যে এটা সলিউশনটা দিকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? স্যার পাই এর মান স্যার হার্ড ইনপুট দিব আর স্ক্যানএফ এর স্যার ডায়ামিটারটা রাখবো। নাইস, সো ফার সো গুড। তারপর স্যার এরিয়া ইকুয়াল টু পাই ইনটু ডায়ামিটার বাই 2 হবে স্যার, এরকম একটা ইকুয়েশন দিব ডাইরেক্ট। হ্যাঁ, এটা এখন বুঝাবা কিভাবে? স্কয়ারটা কিভাবে দেব এটা জানি না। আচ্ছা ঠিক আছে, স্যার একজন রেডিয়াস খুব ইনটু ভালো রিপোর্ট রেডিয়াস দিতে। দিব স্যার। হ্যাঁ, কিছু বলতেছি। স্যার বললাম যে এরিয়ার জন্য স্যার রেডিয়াস ইনটু রেডিয়াস দিব। রেডিয়াস ইনটু রেডিয়াস দিবা, তাহলে রেডিয়াসটা কিভাবে বের করবা? আগের লাইনে রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার বাই 2। নাইস, সবাই কি ফলো করতে পারতেছো? আচ্ছা, এইখানে ভ্যারিয়েবলের সরাসরি ডিক্লেয়ার করবা তাদের ডেটা টাইপ কি হবে? ফ্লোট হবে স্যার। ফ্লোট হবে স্যার, দশমিক আসবে পাই ইকুয়াল। নাইস, তোমাদের ডিসকাশন থেকে আসলে অ্যান্সারটা চলে আসছে। সবাই কি জিনিসটা ফলো করতে পারতেছো? যে বলা হয়েছে একটা সি প্রোগ্রাম লেখো যার ডায়ামিটার অফ এ সার্কেল ইনপুট হিসেবে আসবে। তো ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস। সো ব্যাস হচ্ছে ইনপুট দিয়ে দিবে ইউজার, তোমাকে যেটা করতে হবে এরিয়া ক্যালকুলেট করতে হবে। তো সার্কেলের এরিয়ার সূত্র আমরা জানি হচ্ছে পাই আর স্কয়ার, আর মানে হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমাদের যেটা করতে হবে সবার ফার্স্টে অবশ্যই যেসব ভ্যারিয়েবল লাগবে সেটা ডিক্লেয়ার করতে হবে। তো তুমি যখন কোড করতে দেখবা যে আমার কোন কোন ভ্যারিয়েবল লাগতেছে, তো মাথায় যেটা আসতেছে যে হয়তো ডায়ামিটারের জন্য একটা ভ্যারিয়েবল, রেডিয়াসের জন্য একটা ভ্যারিয়েবল, পাই একটা হার্ড কোড করে দিতে চাইলে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি অথবা ডিরেক্ট ভ্যালু বসাই দিতে পারি, যেটা ইচ্ছা। আর এরিয়া ক্যালকুলেট করবো যেহেতু কোনো এক জায়গায় স্টোর করতে হবে, এরিয়ার জন্য আমরা একটা ভ্যারিয়েবল রাখলাম। মানে আমাদের মাথায় আইডিয়াটা হচ্ছে এমন। নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে ভ্যারিয়েবল আমরা রাখবো এগুলা ডেটা টাইপ কি হবে? সো তোমরাই বুঝে ফেলতে পারতেছো যে যেহেতু আমাদের ক্যালকুলেশনের মধ্যে দশমিক জিনিসটা আছে, আমাদের এরিয়া জিনিসটা দশমিক আছে, এবং অ্যাকচুয়ালি তুমি যখন এই ডায়ামিটার দিচ্ছ সেটাও আসলে দশমিক হতে পারে। এজন্য অবশ্যই তোমার যাবতীয় যত ভ্যারিয়েবল আছে সবগুলোকে আসলে ফ্লোট বা ডাবল এমন কোনো একটা মধ্যে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা আপাতত ফ্লোট চিন্তা করছি। তো তুমি যখন ভ্যারিয়েবল ডিক্লারেশন করে ফেললা, দেন তোমার কাজ হবে কি, এখন আমি আসল কাজ শুরু করি। আসল কাজের ফার্স্টে বলছে কি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে যেটা হবে তোমার ডায়ামিটার। তো প্রথমেই তুমি ইউজারের কাছ থেকে স্ক্যান অ্যাপ দিয়ে একটা ডায়ামিটারের জন্য যে ইনপুট সেটা হচ্ছে নিয়ে নিবা। তো তোমার ডায়ামিটার ইনপুট নেওয়া হয়ে গেল। দেন তোমরাই আসলে আইডিয়া দিচ্ছ যে এরপর আমাকে যদি রেডিয়াসটা বের করতে হয়, তো আমি একটা লাইনের মধ্যে রেডিয়াস ইকুয়াল টু ডায়ামিটার বাই 2 এই কাজটা যদি করি, তাহলে কি আমার ব্যাসের অর্ধেক যে ভ্যালুটা সেটা হচ্ছে এই আর এর মধ্যে বা রেডিয়াসের মধ্যে স্টোর হয়ে যাবে। সেটাও যখন হয়ে গেছে, লাস্ট যে কাজটা শুধু বাকি আছে সেটা হচ্ছে তোমার এরিয়া ক্যালকুলেট করা। আর এরিয়া ক্যালকুলেট সূত্র দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে পাই এর জায়গায় আমরা লিখতেছি 3.1416 রেডিয়াস স্কয়ার। এটা হচ্ছে একটু ট্রিকি, যেটা ছিল কি আমাদের স্কয়ার তো আসলে আমরা করার জন্য মানে কিভাবে করব এটা আমরা এখনো দেখি নাই, যদিও ইনশাআল্লাহ আমরা একটা পরে দেখবো, মানে কিভাবে লাইব্রেরি দিয়ে করা যায় বা কোনো একটা ফাংশন দিয়ে করা যায়। তো সেই জিনিসটা যেহেতু এখনো দেখি নাই, তো আমাদের এখন কি ট্রিক খাটা যেতে পারে? তো তোমরা যদি একটু চিন্তা করো তখনই বুঝে ফেলছো যে আর স্কয়ার যে কথা আমি যদি আর ইনটু আর লিখি সেটা আসলে সেম কথা। তো আমরা ওই যে একটু আগে রেডিয়াস বের করে নিছি, সেটাকে যদি আমি এখানে দুইবার গুণ করি তাহলে আমার এরিয়াটা চলে আসবে, এবং সেই এরিয়াটাকে আমি অ্যান্সার হিসেবে শো করলেই আমার কাজ শেষ। এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, সেটা হচ্ছে তোমরা যদি একটু স্যাম্পল আউটপুটটা দেখো, এখানে দশমিকের পর কয় ঘর ইউজ করা হয়েছে? 3 ঘর। সো তুমি যখন ওই আউটপুটটা দিবা, ওই যে আমরা বলছিলাম না যে যখন আমাদের কোনো একটা প্রবলেম দেওয়া হবে তোমাকে এক্স্যাক্টলি স্যাম্পল আউটপুটের সাথে ম্যাচ করতে হবে। এই জন্য দশমিক পর যেখানে যেহেতু 3 ঘর আছে, তো ওই যে প্রিসিশন সেট করার জন্য আমরা একটা সিস্টেম শিখছিলাম, সেভাবে দশমিকের পর যাতে 3 ঘর হয় সেই জিনিসটা করে দিতে হবে। তো আমি অনেক বড় একটা কোড মুখে ডিসক্রাইব করে দিছি, আমরা এখন একটু এই জিনিসটা দেখি এবং বুঝতে চেষ্টা করি এটা কোনো মেক সেন্স করে কিনা। তো আমরা যেটা বলছিলাম যে প্রথমেই এগুলা নিয়ে আমি কিছু বলতেছি না, কারণ এই পার্ট গুলো সব সময় আমাদের লিখতেই হবে। তো প্রথমেই আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিছি। তো ডি দিয়ে হচ্ছে আমরা ডায়ামিটার, আর দিয়ে রেডিয়াস, এরিয়া তো বুঝতেছই,
আর 3.1416 এটাকে আমরা, ও আচ্ছা আমি এখানে লিখতে পাই, বাট এখানে আবার হার্ড কোড করে দিছি। তো যে কোনো একটা করলে হইছে, তুমি চাইলে এখানে পাই লিখতে পারো, ঠিক আছে। সো এখানে আমি ফার্স্টে চিন্তা ছিল যে কোন একটা ভেরিয়েবলে স্টোর করবো এই ভ্যালুটা, তারপর এখানে সেই ভ্যারিয়েবলটা ইউজ করবো। যাই হোক, ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে ডিরেক্ট যদি ভ্যালু ইউজ করো সেটাও আসলে ফাইন। এরপর যেটা বলছিলাম যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে ডায়ামিটারটা। সো আমাদের এই লাইনে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিছি। সো এগেইন কমন যে মিস্টেক গুলো আছে সেগুলো যাতে না হয়, ডাবল কোটের পর কমা, ভ্যারিয়েবলের আগে একটা এম্পারসেন্ট সাইন। স্ক্যানআপ করার পর আমাদের নেক্সট কাজটা হচ্ছে ব্যাশ, আমাদেরকে ইনপুট দেওয়া হয়েছে সেটাকে ব্যাসার্ধতে কনভার্ট করা। সো যখন আমরা কোড করব তখন এটা একটু খেয়াল করব যে ম্যাথের মধ্যে যে আমাদের সিম্পল কিছু ভুল হয় সেই সিলি ভুলগুলো আসলে যাতে না হয়, ঠিক আছে। সো আমাদের d/2 এটাকে অবশ্যই আগে করতে হবে। এখানে যখন আমি রেডিয়াসটা পেয়ে গেছি, তারপর আর স্কোয়ারের জন্য আমাদের যে আইডিয়াটা r ইনটু r আর 3.1416 এটা ডিরেক্ট বসায় দেওয়া হলো। এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে আমাদের পিসি আমাদেরকে একটা এরিয়া বের করে দিবে, এবং সেই ভ্যালুটা আমরা হচ্ছে এই এরিয়া নামের ভ্যারিয়েবলে স্টোর করতেছি। আর সবার লাস্ট লাইনে বুঝতেছই যে আমাদের ওই এরিয়ার ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাই, কিন্তু যেহেতু আমাদের আউটপুটে দশমিকের পর যা 3 ঘর আছে, এই জন্য আমরা আমাদের প্রিসিশনটাকেও 0.3f দিয়ে দশমিকের পর 3 ঘর হবে সেটা আমাদের পিসিকে বলে দিচ্ছি। এবং যদি এটা আমরা ঠিক মতো এক্সিকিউট করি তাহলে এক্স্যাক্টলি আমরা যেরকম ভাবে চাচ্ছি সেরকম ভাবেই আমাদের আউটপুটটা আসবে। ওভারঅল কোডটা বুঝতে আমি তোমাদেরকে কোনো কোশ্চেন করার জায়গায় দেইনি, বাট ওভারঅল যে কোনো জিনিস যদি কনফিউজ হও একটু বলো, তারপর আমি আবার বলবো, কোনো সমস্যা নেই, বাট কনফিউজ হলে বলো। যে কোনো কোশ্চেন। স্যার হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো সহজে আর ইনটু আর দিয়ে দিচ্ছি আমরা। হুম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তো এখন যদি আর টু দি পাওয়ার 10 থাকে স্যার, মানে কথার কথা যদি আর r কি, to the যে power 10 থাকে, ইন এখন দ্যাট কেস এতগুলা আর লেখা হচ্ছে একটা ঝামেলার কাজ, right? লেখাও তো স্যার একটু পসিবল না। তো স্যার হ্যাঁ। ওইটার একটা তো পদ্ধতি আছে স্যার, ওই পদ্ধতিটা স্যার ভুলে গেছি, এটা একটু যদি একটু। ওইটা হচ্ছে আমরা ম্যাথ হেডার, সেটা আমরা দেখবো। জি স্যার, জি স্যার, ম্যাথ হেডার লিখতে হবে একটা। জি স্যার, ওই মনে ম্যাথ পড়ছে। হেডার আমরা দেখবো, এবং সেটা রেসপেক্টে যে লাইব্রেরি ফাংশন গুলো আমাদেরকে মানে সাপ্লাই করে সেগুলোর বেশ কিছু লাইব্রেরি ফাংশন আমরা ইউজ দেখবো। বাট আপাতত যেহেতু আমরা একদম শুরু দিয়ে ক্লাসে আছি, সো আমি ওইসব ঝামেলার দিকে যাচ্ছি না। জাস্ট মানে যদি আমাকে আরেকটা থাকতো, ইন দ্যাট কেস আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে একটা আইডিয়া। স্যার ম্যাথ হেডার বলতে কি math.h ইনক্লুড math.h, হ্যাঁ, যে এই HTML যেমন একটা হেডার ফাইল আছে, সিমিলারলি ম্যাথ হেডারও একটা আছে। সেম হেডার ওকে। আর কারো কোনো কিছু নিয়ে কনফিউশন বা কোশ্চেন? ওকে, এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল, সো আই হোপ তোমরা মানে কনফিউজ হও নাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং। এইটা কি কেউ আইডিয়া বলতে পারবা? কোশ্চেনটা আগে তোমরা একবার পড়ে মেক সেন্স করা ট্রাই করো, আমি তারপর হচ্ছে কোশ্চেনটা ডিসক্রাইব করবো যে বুঝে যায় কিনা। কোশ্চেনটাই বলতেছে যে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট ইউ টেক আ 3 ডিজিট নাম্বার অ্যাজ ইনপুট। আচ্ছা, তার মানে ওই সংখ্যার মধ্যে 3টা ডিজিট থাকবে, এবং প্রিন্ট দ্য সামেশন অফ ডিজিটস অ্যাজ আউটপুট, মানে যেই 3টা ডিজিট থাকবে তাদের সামটা বের করতে হবে। যেমন ইনপুট যদি দেওয়া হয় 234, তোমাকে বের করতে হবে এটাকে যোগ করলে কি হয়, 3 আর 2 এ 5, 5 আর 4 এ 9, তো তোমার আউটপুট হইতে হবে 9। একটু চ্যালেঞ্জিং প্রবলেম, বাট এটার আইডিয়া একটু বলতে পারবা কিভাবে অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, বা যে কোনো বেবি স্টেপ হলেও সেটা ফাইন, মানে পুরো সলিউশন বলা দরকার নেই। ফার্স্ট স্টেপ কি হবে এটা বলো, তাহলেও হবে। স্যার 3টা নাম্বার কি একসাথে ইনপুট হবে এরকম? তোমায় খালি মানে স্ক্যানার পার্সেন্ট দিয়ে এমন দিবা যে 234 একবারে ইনপুট দিয়ে দেওয়া হবে। স্যার 234 যোগ করলে তো স্যার 9 হয়, মানে হচ্ছে ব্যাপারটা 2 + 3 + 4 যোগ করলে 9 হয় স্যার, এরকম কিছু? এটাই, হ্যাঁ, এটা হচ্ছে তোমার আলটিমেট টার্গেট। এখন কথা হচ্ছে তুমি বুঝতেছো 2 যোগ 3 যোগ 4, কিন্তু এখন পিসি রে সেটা বুঝাবে কিভাবে যে এখানে 2 3 4 আলাদা আলাদা করে তোমাদের যোগ করতে হবে। বুঝতে পারছি। 3টা পার্সেন্টই দিতে হবে। আরেকবার একটু বলো। 3টা পার্সেন্টই দিতে হবে। তুমি যদি 3টা পার্সেন্ট দিয়ে দাও, ইন দ্যাট কেস ইনপুট কিন্তু এভাবে দেওয়া যাবে না। ইনপুট তখন হবে 2 এন্টার, 3 এন্টার, এইভাবে কিন্তু ইউজার ইনপুট দিবে না। ইউজার জাস্ট 3 ডিজিট নাম্বার একবারে ইনপুট দিবে, তো তোমার ইনপুট একটাই হবে। হ্যাঁ, তোমাদের বেশ কিছু, হ্যাঁ কিছু বলতেছি।
যে কোনো আইডিয়া স্যার যদি ধরে নেই তাহলে কি সমস্যা আছে স্যার? মানে আমি ধরে নিলাম যে এবিসি এইভাবে 3টা 2 3 4। হ্যাঁ, তুমি এবিসি মানে তোমার ওই যে আগের জন যেটা বললো সেটার মতোই প্ল্যান হয়ে গেছে যে তুমি এবিসি ধরে নিচ্ছ 2 3 4, তার মানে তুমি কি এ তে 2 চাও, বি তে 3 চাও এন্ড সো অন। এখন এরকম ভাবে তুমি যদি ভ্যারিয়েবলে রাখতে চাও তোমাকে 3বার ইনপুট নিতে হবে, কিন্তু তোমাকে 3বার ইনপুট নিতে অ্যালাউ করা হবে না, ইনপুট হবে একবারই। স্যার আমি 3টা এ ধরবো। 3টা এ ধরলে তো তোমার সবগুলাই সেম ভ্যারিয়েবলের মধ্যে মানে ওই সেই সেম কথাই, তুমি 3টা এ ডিক্লেয়ারও করতে পারবে না। 1 2 হচ্ছে গিয়ে তোমার মানে ইনপুট যদি একটাই হয় তুমি কয়টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলা মানে এটা তো আসলে ম্যাটার করতে না। স্যার অ্যারে দিয়ে করা যাবে? না, অ্যারেতে এখন আমরা যাইও নি এবং এটা অ্যারে দিয়ে করা যাবে না। স্যার ওই যে 10 দিয়ে ভাগ করে ভাগশেষ দিয়ে করতে হবে। নাইস, তুমি এখন হচ্ছে আমরা মোটামুটি একটা লাইনে দিয়ে গেছি। এখন এই জিনিসটাকে সবাই একটু চেষ্টা করো কিভাবে ইমপ্রোভাইজ করা যায়। হ্যাঁ, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে মড এমন কিছু একটা মনে হয় আছে। তো এটাকে আসলে কিভাবে ইউজ করা যায় বা কেন এটা ইউজ করার কথা বলতেছি। সবার ফার্স্টে একটা মানে ছোট কোশ্চেন করো। ওই যে মানে 10 দিয়ে যদি মানে ভাগশেষটা বাইর করি তখন তো স্যার 4 এক এক আলাদা হয়ে যাবে, একটা একটা আলাদা আলাদা সিঙ্গেল চলে ওকে, আসবে। তুমি যদি 10 দিয়ে ভাগশেষ করো, সবাই একটু ফলো করো, 10 দিয়ে ভাগশেষ করার জন্য হচ্ছে 10 দিয়ে মড করো, তোমার 4 আলাদা হয়ে যাচ্ছে। ভেরি নাইস আইডিয়া। কিন্তু তারপরে তোমার যে 234 সেই সংখ্যাটা তো এখনো আছে, তাহলে এখান থেকে তুমি এর পরের স্টেপটা কি করবা? 4 আলাদা করতে পারতেছো, এটা একটা ভালো প্রোগ্রেস, বাট রেস্ট কিভাবে স্যার করা যেতে পারে? 4টা বিয়োগ করে দিব, তারপর আবার স্যার 100 দিয়ে স্যার ভাগ করব। 100 দিয়ে কি করবা? স্যার 4টা হচ্ছে কি বিয়োগ করে দিব আচ্ছা, 234 তাহলে থেকে। আমাদের আসতেছে হচ্ছে 230। হ্যাঁ, এরপর আমাদের স্টেপটা কি? স্যার এরপর হচ্ছে আবার 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে তুমি যদি ভাগ করো, এখন দেখো 230 কে তুমি যদি 100 দিয়ে ভাগ করো ইন্টিজার ডিভিশনের রেসপেক্টে কত হবে? 2 ইনটু 100 মানে 200, তার মানে ভাগফল হচ্ছে 2। তাহলে তুমি 2 আলাদা করলা, 4 আলাদা করলা, কিন্তু মাঝখানে যে 3 আছে সেটাকে কিভাবে আনা যেতে পারে? তাহলে কেউ যদি অন্য কোনো ভাবে চিন্তা করতে চাও ওটাও করতে পারো, মানে যে কোনো টাইপ আইডিয়া ইজ এনকারেজিং। তোমাদের আইডিয়া গুলো ঠিক আছে, হ্যাঁ, প্রতিটা ডিজিট আসলে এরকম কোন একটা ট্রিক খাটাই আলাদা করতে হবে। বাট এখন লাস্টে যে কথাটা বললাম সেখান থেকে কোন একটা মেক সেন্স করা যায়। তুমি যদি ভাগ করো, ইন দ্যাট কেস সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, এটা একটা হিন্ট। স্যার এক্ষেত্রে কি আমরা ফার্স্টে 10 দিয়ে ভাগ করে ভাগফলকে আবার 10 দিয়ে ভাগ করে স্যার তার ভাগশেষ এবং ভাগফল দুটো আলাদা আলাদা নিয়ে দেন স্যার সাম করব? সবাইকে ওর কথাটা ফলো করতে পারছো? মানে এক্স্যাক্টলি বলে নাই, বাট মেইন হ্যাঁ, আই গেস মানে এখন মোটামুটি একটা মেক সেন্স পাওয়া যাচ্ছে। এবং এটাই আসলে যে তোমাদের সবার ফার্স্ট একটা আইডিয়া আসছিল যে 10 দিয়ে মড করব। এক্স্যাক্টলি তোমাকে এই চারটাকে আলাদা করে নিতে হবে। তুমি যখন 10 দিয়ে মড করতেছো বুঝতেছোই কেন চার আলাদা হচ্ছে। মানে কেউ যদি এটা ফলো করতে না পারি, জিনিস হচ্ছে এমন, তুমি যদি 10 দিয়ে ভাগ করো ভাগফল হবে হচ্ছে, চিন্তা করো, 23, ভাগশেষ হবে হচ্ছে 4। তো যখন আমরা 10 দিয়ে ভাগ করতেছি আমার ভাগশেষের মধ্যে লাস্ট ডিজিট চলে আসতেছে, ভাগফলের মধ্যে কি আসতেছে? ছোট সংখ্যাটা। সো এই ভাগফলটাকে তুমি এখন যদি একটা নতুন সংখ্যা চিন্তা করো এবং সেই সংখ্যাটাকে আবার সেম কাজটা করো যে 10 দিয়ে আমি মড করব, অর্থাৎ 10 দিয়ে ভাগ করব, তাহলে ভাগশেষ হবে হচ্ছে, দেখো 10 দুগুণে 20, ভাগশেষ হচ্ছে গিয়ে 3 আর ভাগফল হচ্ছে গিয়ে 2। সবাই ফলো করতে পারছি তো? স্যার একটু যদি লিখে বলতেন স্যার তাহলে একটু বুঝতে পারতাম স্যার। আমি আসলে এখানে দাঁড়াও, পয়েন্টটা হচ্ছে আমরা ফার্স্টে আচ্ছা আমি একটু এখানে না দিয়ে একটা মিনিট। ওকে, তো আমাদের ওই কোশ্চেনটা ইনপুট ছিল হচ্ছে 234 এবং আউটপুট ছিল হচ্ছে গিয়ে 9। সো
তোমাদের যে আইডিয়া গুলো আসতেছিল অ্যাকচুয়ালি তোমরা আইডিয়াটা বুঝাই ফেলছো। জিনিসটা হচ্ছে তুমি যদি একটা সংখ্যাকে মানে 234কে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, ইন দ্যাট কেস ভাগফলটা কত হবে? 10, মানে আমি একটু যদি শর্ট হ্যান্ড করি, সরি 10 ইন্টু 23, এইটা মানে হচ্ছে গিয়ে তোমার 230, এবং এটার ভাগশেষটা কত? 4। এইটা যদি এখন আমাকে ফলো করি, চিন্তা করে দেখো, মেইন যে 234 সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা 10 দিয়ে ভাগ করার ফলে সবার লাস্ট যে ডিজিটটা সেটাকে আমরা ভাগশেষে পেয়ে গেছি, আর যেটা আমাদের ভাগফল আছে সেটা আসলে এই সংখ্যাটির একটা শর্টেন্ড ফর্ম। তো পয়েন্টটা হচ্ছে এমন, এখন তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে আসলে যেহেতু আমরা এখন সংখ্যাটাকে ছোট করতে পারছি এবং একই সঙ্গে লাস্ট ডিজিট যেটা সেটাও বের করে ফেলতে পারছি, তো আমরা যদি এই টিপটা এখন অ্যাপ্লাই করি এবং এই যেটাকে আমরা শর্ট ফর্মে পেলাম এই যে 23 সংখ্যাটা, এই 23টাকে এখন যদি আমি আবার সেম কাজটা করি তাহলে তো আমাকে আবার সেই সেম কাজটাই মানে সেম রেজাল্টে দেওয়ার কথা, অর্থাৎ লাস্ট ডিজিটটা এখানে বের করে দিবে আর এইটার কোন একটা শর্টেন্ড ফর্ম সেটা হচ্ছে আমাকে ভাগফলে দিয়ে দিবে। তো এই লজিক উপর বেস করে এখন আমরা এই 23 সংখ্যাটাকে আবার 10 দিয়ে ভাগ করতেছি। তো আমার এখানে ভাগফল হচ্ছে 2, আর এই জায়গায় আমার ভাগশেষটা হবে কত? ভাগশেষটা হচ্ছে গিয়ে 3। তো এখন যদি আমরা একটা ফলো করি, তো এই জায়গাতে আমাদের ভাগশেষটা 3 দিয়ে দিচ্ছে। সো অ্যাকচুয়ালি আমরা যেটা ভাবতেছিলাম যে লাস্ট ডিজিটটা আমাকে দিবে, সেই লাস্ট ডিজিটটা আমি ভাগশেষে পেয়ে গেছি, আর যেটা আমার ভাগফল আছে সেইটা আসলে আমার এই জিনিসটা শর্টেন্ড ফর্ম, এবং একটা 3 ডিজিট নাম্বারের জন্য এটাই হচ্ছে কি আসলে আমাদের ফার্স্ট ডিজিটটা। তো কিন্তু যদি তুমি চিন্তা করো যে মানে এটা একটা সাইকেলের মতো হচ্ছিল, যে প্রতিটা লাস্ট ডিজিট আমরা আসলে এরকম 10 দিয়ে ভাগ করে করে ভাগ শেষে পেয়ে যাচ্ছিলাম। তো এই সাইকেলের রেসপেক্টে আসলে এরকম ভাবেও চিন্তা করা যায় যে তুমি যদি এই 2 সংখ্যাটাকেই 10 দিয়ে ভাগ করো, ইন দ্যাট কেস ভাগফল হচ্ছে 0 আর ভাগশেষ হচ্ছে গিয়ে 2। তো আলটিমেটলি আমাদের যে 3টা ডিজিট সেটা প্রত্যেকটাই আমরা হচ্ছে এই 4, 3 এবং এই 2 এই 3টা জায়গা থেকে আসলে পেয়ে যাচ্ছি। আইডিয়াটা কি সবাই বুঝতে পারছি কি? এই বোর্ডের জন্য জিনিসটা আরো কনফিউশন হয়ে গেছে। কেউ যদি না বুঝতে পারি কোশ্চেন করো, মানে কোনো সমস্যা নেই, বা কোনো দ্বিধা করো না। যদি আমরা আইডিয়াটা বুঝতে পারি যে আসলে কি হচ্ছে এবং কেন হচ্ছে, এটা যদি বুঝতে পারি, এখন কোডটা করা আমাদের জন্য খুবই ইজি। সো আমরা যদি একটু কোডটা চিন্তা করি যে কোডটা আসলে কিভাবে করা যেতে পারে, তোমরা এখন চিন্তা করো, তার মানে আমার ইনপুটটা যেটা সেটা যাবে হচ্ছে এই জায়গার মধ্যে, এটুকু হচ্ছে ফাইন যে 234 এটা আমার ইনপুটে যাবে, আর এখান থেকে আমি যদি আস্তে আস্তে আমার আউটপুটের দিকে নিয়ে যেতে চাই, আমার ফার্স্ট স্টেপটা কি? যেহেতু 3 ডিজিট সংখ্যা, সো আমার প্রত্যেকটা ডিজিটের জন্য আমি একটা করে ভ্যারিয়েবল রেখে দিব, যে প্রতিটা ডিজিটের ভ্যালু আমি কোন একটা ভ্যারিয়েবল স্টোর করে দিব। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে সবার লাস্ট ডিজিট যেটা সেটা আসলে বের করে নিয়ে আসা। তো এই ম্যাথমেটিক্যাল প্রসিডিউর রেসপেক্টে সবার লাস্ট ডিজিটটা আমরা কিভাবে পাচ্ছি? তুমি যদি যেটা ইনপুট দেওয়া হয়েছে সেটাকে 10 দিয়ে মড করো, তাহলে কি আমার লাস্ট ডিজিটটা বের হয়ে যাবে। তো এই জায়গাতে তাইলে আমাদের মানে মনে করো আমি একটু শর্টহ্যান্ড যদি করি, সবার ফার্স্টে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এই ভ্যারিয়েবলের আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিলাম m%n। এখন কাজটা হচ্ছে মনে করো আমাদের যে কয়টা ডিজিট আছে, যে 1 2 3 তিনটা ডিজিটের জন্য আমরা i1 i2 i3 এমন তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে লাস্ট ডিজিটটা বের করা, যেটাকে আমরা পাচ্ছি 10 দিয়ে মড করলে। সো এই কাজটা আমরা করতে পারি যে i1 এটার মধ্যে আমরা তাহলে রাখতে চাই n mod 10। এই 23 নাম্বার লাইনটা, এটা কি সবাই বুঝতে পারছি যে কিভাবে আমি এটা করলাম, যে কেন করলাম? আসলে মেইন কোশ্চেনটা হচ্ছে এটা, যে কেন 10 দিয়ে মড করলাম এবং এখানে একটা i1 জিনিসটা লিখলাম। i1 এর ভিতরে এর ভ্যালুটাকে স্টোর করব। দিয়ে মড করবে, এটা তো আগেই বলা হয়েছে। এক্স্যাক্টলি, মানে থিমটা কি সবাই ধরতে পারতেছে কিনা, যে আমরা ভাগশেষটা চাই যেটা আমার লাস্ট ডিজিট, এবং সেই ভ্যালুটা আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করব, সেজন্য হচ্ছে i1 n% এই কাজটা করা হচ্ছে। নেক্সট লাইনটা কি হবে এটা কেউ বলতে পারবো? নেক্সট লাইনটা কি হবে? i2 is equal to i1 %n।
চিন্তা করে দেখো, তুমি যদি এই কাজটা করো I2 ইকুয়াল টু I1%, আচ্ছা তোমরাই কেউ একজন বলো এই কাজটা করার প্রবলেমটা কি? এই লাইনে 23 স্যার নাম্বার I1 লাইনে এর ভিতরে তো আমরা I1 এর 4 তো কে আমরা ভাগশেষ দিচ্ছি না স্যার। এক্স্যাক্টলি, মানে I1 এর মধ্যে আসলে স্টোরড কত আছে? 4। সরি, I1 এর মধ্যে তোমার স্টোরড আছে ভ্যালুটা হচ্ছে 4। তুমি তো আসলে 4 কে আর 10 দিয়ে মড করতে চাচ্ছ না, তুমি তোমার ওই ম্যাথ যেটা করলা সেটা যদি ফলো করো, তুমি আসলে চাচ্ছ এই 23 ফলটাকে আগে বের করার জন্য। এই 23টাকে তুমি হচ্ছে আরো 10 দিয়ে মড করে করে লাস্ট ডিজিটটা বের করো। তো তোমার এর ইমিডিয়েট পর স্টেপটা হচ্ছে এই 23 ভ্যালুটা বের করা। এই 23 ভ্যালুটা তাহলে আমরা এখন কিভাবে বের করতে পারি? তো এইটা না, বরং 23টা বের করতে হবে। 23 তাহলে কিভাবে বের করা যায়? সেই ক্ষেত্রে যদি আমরা এরকম I1 I2 I3 এর মতন এরা আরেকটা মানে স্টোর ফর্ম নিলাম, মানে এখানে হচ্ছে আমরা পার্সেন্টেজ দিয়েছিলাম, সেখানে ভাগ হিসাবে দিলাম। এক্স্যাক্টলি, খুবই নাইস আইডিয়া। যে চাইলে আমরা এই স্টাইলে করতে পারি যে এতক্ষণ আমরা I1 I2 I3 রাখলাম প্রতিটা ডিজিটের জন্য, তাহলে আমরা এখন এই ভাগফলগুলো স্টোর করার জন্য আরো কিছু ভ্যারিয়েবল রাখলাম। এই ভ্যারিয়েবল গুলো আমাদের সামেশনে কাজ লাগবে না, রাদার এই ভ্যারিয়েবল গুলো আমাদের ভ্যালুটা মানে ভাগফলটা স্টোর করার জন্য কাজে লাগবে। তো এই আইডিয়ার উপর বেস করে চাইলে তুমি এখানে n1 নামে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, যেই ভ্যারিয়েবলের মধ্যে তুমি এই যে আমাকে যে ইনপুটটা দেওয়া হয়েছিল সেই ইনপুটটাকে 10 দিয়ে ভাগ করলে যে ভাগফল থাকে সেটাকে স্টোর করবো। সো এরপরে স্টেপগুলো আবার এক্স্যাক্টলি আমরা যে যা যা করলাম এখানে, পরের স্টেপগুলোকে আবার সেম কাজটাই রিপিট করে করে হবে না। সো এখন আমাকে করতে হবে কি, 10 দিয়ে আমি আবার ভাগশেষ বের করব, কিন্তু কার ভাগশেষ বের করব? এখন আমি ভাগশেষটা বের করব n1। তো n1 এর মধ্যে এই ভাগ করার ফলে ভাগফলটা স্টোর হয়েছে 23। এখন হচ্ছে আমরা যদি এই মানে I2 বের করতে চাই, অর্থাৎ আমরা এই 3 ভ্যালুটা বের করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই n1 কে আমি যদি 10 দিয়ে মড করি তাহলে পাওয়া যাবে। সো এই জায়গাটায় কাজ হবে n1% 10। সো এই কাজটা করলে I2 এর মধ্যে স্টোর হবে 3 ভ্যালুটা। আর এই এরপরে কাজটা কি, আবার একটু আগে যেটা আমরা বললাম যে এখন আমাদের কি দরকার, এই ভাগফলটা। ভাগশেষ আমরা পেয়ে গেছি, আমাদের সেকেন্ড ডিজিট আমরা পেয়ে গেছি, কিন্তু কথা হচ্ছে যেটা বাকি আছে সেটাও আমরা এখন ইউজ করতে চাই। সো যদি আমরা ভাগফলটা বের করতে চাই, ইন দ্যাট কেস আবার চাইলে তোমরা চিন্তা করতে পারো আমি নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যেটার নাম দিলাম আমরা n2। এই জিনিসটাকে আমরা লিখতে পারি n2 ইকুয়াল টু হচ্ছে মানে কি ভাই, কি হবে এটাকে বলতে পারবো? স্যার n1 বাই 10। n1 বাই 10। সো পয়েন্টটা হচ্ছে n1 এর মধ্যে স্টোর আছে 23 ভ্যালু। সো আমরা এই 3 ভাগশেষটা বের করার জন্য n1 কে 10 দিয়ে মড করছিলাম, আর এই ভাগফলটা বের করার জন্য n1 কে আমরা এখন 10 দিয়ে ভাগ করব। সো আমার এখন এখানে চলে আসছে n1 বাই 10। সো এখানে চলে আসছে আমার 2 ভ্যালু। পয়েন্টটা হচ্ছে তুমি চাইলে এই মুহূর্তে I3 যেটা আমাদের লাস্ট বের করার টার্গেট, তুমি আসলে এই ম্যাথ থেকেই আসলে বুঝতেছো I3 তো আসলে এই 2 যেটা সেটাই আসলে আমার I3। আমার আর পরে স্টেপগুলো আসলে করার প্রয়োজন নাই, না করলেও তোমার এক্স্যাক্টলি কি লিখতে পারো, I3 এটা ইজ ইকুয়াল টু আসলে হচ্ছে n2। এটা লিখলে কিন্তু তাইলে আমার দেখো যে লাস্ট ডিজিট যেটা 2 সেটা হচ্ছে ঠিকঠাক মতো বের হয়ে চলে আসছে। এইটা লেখাও যেরকম ফাইন, তুমি চাইলে এই যেহেতু আমরা একটা সিস্টেমেটিক্যালি আগাচ্ছিলাম, তুমি চাইলে পরের স্টেপগুলো আবার রিপিটও করতে পারো, যেটা হচ্ছে আমরা এই ভাগটা দিয়ে দেখাতে চাচ্ছিলাম। এটাও আসলে সম্পূর্ণ ফাইন স্টেপ। মানে জিনিসটা আমি বলতে চাচ্ছি এরকম, I3 ইকুয়াল টু n2 এটা যদি লেখো এটা তো অবশ্যই অবশ্যই কারেক্ট। এটা ছাড়াও তুমি আসলে লিখতে পারো এভাবে যে I3 ইকুয়াল টু হচ্ছে n কোনটা মড 10 হবে বলতো, যেটা আমাদের লাস্ট রেজাল্ট আছে অর্থাৎ 2। সো n2 mod 10। তুমি যদি এই কাজটা করো তাহলেও আমার I3 এর মধ্যে যেহেতু 10 দিয়ে মড করতেছো একটা 10 থেকে ছোট সংখ্যা, তো আমার ভাগশেষটা কি হবে, যা আছে তাই। সো এইখানেও আমার রেজাল্ট আসবে 2। তো পয়েন্টটা হচ্ছে তুমি যদি এই তিনটা কাজ করো তাহলে তোমার I1 I2 এবং I3 তিনটার মধ্যেই তোমার ডিজিট গুলা চলে আসছে। সো লাস্ট কাজ যেটা হচ্ছে আমরা সামেশনটা করতে চাই, সেটার জন্য তাহলে বুঝতেছো এখানে আরেকটা ভ্যারিয়েবল লাগবে, সেটাকে আমরা নাম হচ্ছে সাম। এই সামের মধ্যে তাহলে আমরা যেই তিনটা জিনিস আমরা যোগ করতে চাই, I1 I2 আর I3, এই তিনটাকে যোগ করে এদের ভ্যালুটা এই সামের মধ্যে স্টোর করে দিব। আর লাস্ট লাইনটা তো বুঝতেছো খুবই স্ট্রেট ফরওয়ার্ড হবে, যে এখন আমরা সাম ইকুয়াল টু পার্সেন্ট দিয়ে এই ভ্যালুটা শো করা হচ্ছে। সো ওভারঅল আইডিয়াটা বুঝতে কারো কোনো জায়গায় কোনো কনফিউশন বা
কোশ্চেন থাকলে একটু বলো। যদি না বুঝতে পারি অবশ্যই অবশ্যই বলো। সরি, যে i3 is equal to n2, এটার আগে স্যার ডাবল স্ল্যাশ যে দেওয়া হয়েছে এটা কেন স্যার? ও এটা হচ্ছে কমেন্ট কমেন্ট বোঝানোর জন্য, মানে এই যে সিঙ্গেল লাইন কমেন্ট এগুলাও, বুঝতে পারছো? মানে তুমি চাইলে এটাও লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো, এটা বোঝানোর জন্য। Yes. আর কারো কোনো জায়গায় কনফিউশন বা কোশ্চেন? নাইস, তোমরা জিনিসগুলো আসলে মাশাআল্লাহ ভালোই ক্যাপচার করতেছো। তো এই জায়গাটার মধ্যে আমি আসলে প্ল্যান ছিল স্লাইড দিয়ে দেখা দেওয়া, তো যেটা মুখে বললাম সেই জিনিসই আসলে এখানে করা হয়েছে, বাট এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, সেটা হচ্ছে আমরা একাধিক ওই যে n1 n2 n3 এগুলা ডিক্লেয়ার না করে আমি এখানে একটা ছোট্ট কাজ করছি, যেটা হচ্ছে আমি কোডের সাথে সাথে বলি যে এটা যদি ডিক্লেয়ার না করি ইন দ্যাট কেস কিভাবে করা লাগবে, আমি বলার আগে একটু কেউ বলতে পারবা? এই জায়গাটাতে আমি যদি n1 n2 এগুলা ডিক্লেয়ার না করি তাহলেও কিভাবে কোডটা করা যেতে পারে? মানে আমি এক্সট্রা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব না, n1 n2 এগুলো ডিক্লেয়ার করব না। এটা আসলে তোমরা একটু চিন্তা করলে বলতে পারবা, মানে জিনিসটা হচ্ছে এমন, চিন্তা করে দেখো, তুমি যখন এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করতেছো যে n1 ইকুয়াল টু n/10, এই n ভ্যারিয়েবলটা আর কিন্তু তোমার পরবর্তীতে কোথাও কাজে লাগতেছে না। পয়েন্টটা হচ্ছে আমরা আসলে প্রতিবার একটা ভ্যালুকেই, মানে নতুন নতুন ভ্যালু গুলাকেই আমরা আসলে 10 দিয়ে মড করে যাচ্ছি। সো এই n ভ্যালুটাকে আমরা যদি গ্র্যাজুয়ালি আপডেট করি, যে ফার্স্টে 234 ছিল, তারপর আমরা n এর ভ্যালু 23 চিন্তা করতেছি, তারপর আমরা n এর ভ্যালু 2 চিন্তা করতেছি, তাহলেই কিন্তু আসলে এই কাজটা হয়ে যায়। তো পয়েন্টটা হচ্ছে তুমি চাইলে n1 n/10 এটাও লিখতে পারো, অথবা চাইলে n n/10 এটাও লিখতে পারো। এই কাজটা করলে n এর মধ্যে এখন ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে যাবে? 23। তো এর সাবসিকুয়েন্ট যে স্টেপ গুলো আছে সেগুলাতে আর তোমার এই n1 জিনিসটা ইউজ করার প্রয়োজন নাই, প্রতিবারই তুমি আসলে n ইউজ করতে পারো। সো i2 কি হবে? n/3। তো n এর ভ্যালু যেহেতু আপডেট হয়ে 23 হয়ে গেছে, তো এটাকে তুমি যদি 10 দিয়ে মড করো তোমার ভাগশেষ হবে 3। তো এক্স্যাক্টলি যেভাবে আসা উচিত সেটা। এরপরে তুমি এই 23টাকে আরেকটু ছোট করতে চাও, ছোট করার জন্য আমি 10 দিয়ে ভাগ করি। তো এই n কে অর্থাৎ 23 কে তুমি 10 দিয়ে ভাগ করছো, তোমার ভাগফল হয়ে গেছে 2। আর এর পরবর্তী স্টেপ গুলো তাহলে বুঝতেছো, এই i3 n/n% অথবা i3 n, এটাতে যে কোনো একটা লিখলে আমার আসলে অ্যান্সারটা চলে আসবে। তো আগে আমরা নতুন নতুন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এটা যেরকম ফাইন, চাইলে আমরা যেই ভ্যালুটা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছিলাম, ইউজার কাছ থেকে যেখান থেকে আমরা ইনপুট নিয়েছিলাম, সেই ভ্যারিয়েবলটাকে আমরা প্রতিবার আপডেট করে দিতে পারি। এটা করলেও অ্যাকচুয়ালি ফাইন। তো আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন থাকলে একটু বলতে পারো, যে এখানে আমরা যে ভ্যালু আপডেট করতেছি, নতুন নতুন করে ভ্যালু অ্যাসাইন স্যার আমরা করতেছি, কমেন্ট না লিখলে হবে না? কমেন্টটা তোমাদের বোঝানোর জন্য লিখছি, না লিখলে অবশ্যই কোনো সমস্যা নেই। এটা জাস্ট তোমরা যাতে ফলো করতে পারো যে কোন জায়গাতে কি হচ্ছে সেটার জন্য। আর কোনো কনফিউশন বা কোশ্চেন? ওকে, সো এই কাজটাই আসলে এখানে কোডে লিখে দেওয়া হয়েছে, যে বুঝতেছোই আমি আর কিছু ডিসক্রাইব করলাম না। এই যে মড করা হইলো, আমার ভ্যালু আপডেট করছি এই জায়গাতে, এখানে আবার ভ্যালু আপডেট, এবং আলটিমেটলি লাস্ট জায়গায় আমরা হচ্ছে ভ্যালুটাকে রান করছি। তো এইটা রেসপেক্টে যদি আমি 234 দেই, সামেশন ইজ 9, এমন কোন একটা প্রিন্টএফ আর কি হয়ে গেছে। তো ওভারঅল একটু পর্যন্ত বুঝতে কারো কোনো জায়গায় কনফিউশন বা কোশ্চেন যদি থাকে একটু বলো। নাইস, যদি আমরা বুঝতে পারি, আমি তাহলে এখন একটা ছোট্ট ব্রেক নেই, 2 মিনিট 3 মিনিটের ব্রেক, বেশি বড় ব্রেক না, তারপর হচ্ছে আমরা আবার ক্লাসে ব্যাক করবো। তো 11টা 18 এই টাইমে হচ্ছে আমরা ব্যাক করতেছি, সবাই চাইলে একটু ব্রেক নিতে পারো।
ওকে, আমরা শুরু করি। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার। স্যার আমরা একটু আগে স্যার যে সার্কেলের এরিয়ার যে কোডিংটা দেখছিলাম স্যার, ওটা আমি লেখার পরে আমার এখানে সার্কেলের এরিয়া 0 আসতেছে সব জায়গায়, মানে যাই ইনপুট দিই না কেন আউটপুট 0 আসতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু ক্লাসের পর আমাকে 2 মিনিট টাইম দিও, আমি লিস্ট একটু আগে নিয়ে যাই, তারপর আমি এটা ইনশাআল্লাহ ডিবাগ করে দিচ্ছি। ঠিক আছে? ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের এরপর যে স্লাইডগুলা, এটা হচ্ছে দুই একটা সেকশনের জন্য একটু রিপিটিটিভ হয়ে যাবে, বাট কিছু করার নেই। এগেইন আমাদের এই থিওরি ল্যাবের মানে সিনক্রোনাইজেশন ঝামেলার জন্য অনেক কিছুই আসলে হয়েছে, বাট এরপর থেকে ইনশাআল্লাহ আমরা মোটামুটি গুছানো শুরু হয়ে যাবে। যাই হোক, তো রিপিটিটিভ হইলেও কারো যদি কনফিউশন থাকে এখন হচ্ছে একটু ক্লিয়ার করার জন্য ভালো টাইম। তো সবার জন্য বলি, জিনিসটা হচ্ছে এরকম, আমরা সোফা দেখছিলাম অ্যারিথমেটিক অপারেশন, যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন রিমাইন্ডার হাবিজাবি অনেক কিছু। এখন হচ্ছে আমরা আরো বেশ কিছু অপারেটর নিয়ে একটু কাজ দেখবো। সো ফার্স্টে যে অপারেটর নিয়ে আমরা দেখতেছি সেটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। তো নামটা দেখেও বুঝতেছো এটা আসলে কি, কোন একটা রিলেশন টাইপ কিছু একটা বের করে দিবে। আর কার রিলেশন বের করে দিবে সেটা হচ্ছে অপারেটর গুলা দুই পাশে তুমি যে অপারেন্ড গুলা লিখবা, মনে করো তুমি যে ভ্যারিয়েবল লিখতেছো তাদের মধ্যে রিলেশনটা কেমন, তারা কি পরস্পরের সমান, তারা কি একজন আরেকজন থেকে বড় ছোট কিভাবে কি, সেরকম টাইপ কিছু রিলেশন হচ্ছে এই অপারেটর গুলো আমাদেরকে বের করে দেয়। সো আইডিয়াটা হচ্ছে এমন যে সবার ফার্স্টে যদি আমরা এই গ্রেটার দেন এটা নিয়ে একটু কথা বলি। এটা জিনিসটা হচ্ছে এমন যে তুমি দুই পাশে দুইটা ভ্যারিয়েবল লিখবা, ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট যেটাই লেখো না কেন, তার করেসপন্ডিং এ ওরা কোশ্চেনটা করে যে মনে করো এখানে তুমি লিখলা এ, বাম পাশে ডান পাশে লিখলা হচ্ছে বি। সো তুমি যদি এ ইজ গ্রেটার দেন বি এমন করে সি তে একটা কোড লেখো, সি এটাকে মানে ইন্টারপ্রেট করে এভাবে যে তুমি একটা কোশ্চেন করতেছো ইজ এ গ্রেটার দেন বি, এমন একটা কোশ্চেন। সো যখন তুমি এভাবে বলতেছো যে ইজ এ গ্রেটার দেন বি, ও সেটাকে হচ্ছে একটা আইদার কি ইয়েস আর নো, আসলে কোশ্চেনটা তুমি তোমাকেও কোশ্চেন করলে তুমি এটাই বলবা ইয়েস অর নো। তো তার কাছে জিনিসটা আসলে ইয়েস নো টাইপ একটা কোশ্চেন হয়ে যায়, যে যদি কথাটা আসলেই সত্য হয় ইন দ্যাট কেস সে অ্যান্সার দেয় হচ্ছে ইয়েস, আর যদি মানে কথাটা মিথ্যা হয় ইন দ্যাট কেস অ্যান্সার দেয় হচ্ছে নো। অ্যাকচুয়ালি ইয়েস নো না, জিনিসটাকে আমরা ইন্টারপ্রেট করি এভাবে যে আইদার বলে ট্রু অথবা বলে হচ্ছে ফলস। তো আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, যে মনে করো যদি এভাবে দেখা হয় 5 is greater than 3, মানে 5 greater than 3, তো এটা করেসপন্ডিং কোশ্চেন হচ্ছে is 5 greater than 3। তো যখনই কোশ্চেনটা হবে সি এর কাছে অ্যান্সারটা হচ্ছে ট্রু, হ্যাঁ এটা তো সত্যি কথা, 5 তো 3 এর থেকে বড়। সো আমরা এটা মনে হয় বলছিলাম যে সি এর জন্য সবকিছু হচ্ছে ট্রু আর ফলস। ট্রু আর ফলস কথাটা আসলে বোঝাচ্ছে ট্রু দিয়ে আসলে বোঝায় হচ্ছে 1, আর ফলস দিয়ে বোঝায় হচ্ছে আসলে 0। তো যেটা ফলস সেটাকে সে 0 দিয়ে ইন্টারপ্রেট করে, যেটা ট্রু সেটাকে হচ্ছে 1 দিয়ে ইন্টারপ্রেট করে। এখানে একটা ছোট্ট কথা অ্যাড করে রাখি, জিনিসটা হচ্ছে আসলে এরকম যে 0 বাদে বাদ বাকি যত ভ্যালু আছে সব কিছুকে সে আসলে ট্রু হিসেবে কাউন্ট করে, আর 0 কে শুধুমাত্র সে ফলস হিসেবে কাউন্ট করে। তো এই কথাটার মানে কি, এটা আসলে আমরা একটু কোডে হয়তো সামনে দেখবো, বাট একটু মাথায় রাখো যে যদিও আমরা বলতেছি ট্রু দিয়ে আসলে 1 বোঝায়, ফলস দিয়ে আসলে 0 বোঝায়, আসলে ফলস দিয়ে শুধুমাত্র 0 বোঝায়, ট্রু দিয়ে আসলে যে কোনো ভ্যালুই হতে পারে। আচ্ছা, কিন্তু এই টাইপ অপারেটরের জন্য অর্থাৎ রিলেশন অপারেটরের জন্য তুমি যখন এই 5 গ্রেটার দেন 3 বা এমন টাইপ কোন একটা অপারেশন দেখো, সি অলওয়েজ আইদার 1 অথবা 0 এই ভ্যালুটা রিটার্ন করে। তো যখন 1 রিটার্ন করে সেটা দিয়ে আসলে বোঝায় ট্রু, যখন 0 রিটার্ন করে তখন সেটা দিয়ে বোঝায় আসলে ফলস। তো গ্রেটার সাইনটা হচ্ছে একদম খুবই অবভিয়াস যে 5 গ্রেটার দেন 3 দিয়ে, যেহেতু কথাটা সত্য কথা, সো সে রিটার্ন করতে হচ্ছে 1। সিমিলারলি তুমি যদি একটা লেস দেন অপারেশন ইউজ করো এবং তোমার কোডটা এমন হয় 5 লেস দেন 3, সো সি এর কাছে কোশ্চেনটা যাচ্ছে ইজ 5 লেস দেন 3। তো সি এর কাছে কথা, সি তো বুঝতে পারতেছে যে কথাটা আসলে মিথ্যা কথা, সো ইন দ্যাট কেস সে রিটার্ন করবে হচ্ছে 0। তো এই যে গ্রেটার দেন আর লেস দেন এবং এটা রিলেটেড যে কথাগুলো বললাম, এটা বুঝতে কারো মানে কনফিউশন থাকলে একটু বল। গ্রেটার দেন আর লেস দেন এই দুটো, কারো মাইক যদি আনমিউট থাকে বাট মানে কোশ্চেন না করি একটু মিউট করে নাও। ওকে, এরপর যেটা গ্রেটার দেন লেস দেন, এই আইডিয়াটা যদি আমরা বুঝি, এখন হচ্ছে আমরা একটু বাদ বাকিগুলো একটু চিন্তা করি। সবার ফার্স্টে যে রিলেশন অপারেটর সেটা হচ্ছে আমাদের ইকুয়াল টু। সো এই অপারেটর কাজ হচ্ছে তুমি যখন এই দুই পাশে ভ্যারিয়েবল লিখবা, কোশ্চেনটা যাবে ইজ এ
এ, এখানে মনে করো এ আছে, এখানে বি আছে, তাহলে ইজ এ ইকুয়াল টু বি। সো যদি এ আর বি অ্যাকচুয়ালি সমান হয়, ইন দ্যাট কেস রিটার্ন করবে হচ্ছে 1, আর যদি এ আর বি আসলে সমান না হয়, ইন দ্যাট কেস রিটার্ন করবে হচ্ছে 0। সো যদি আমাদের এরকম টাইপের একটা কোড হয় যে 5 ইকুয়াল টু 3, সো কোশ্চেনটা হচ্ছে ইজ 5 ইকুয়াল টু 3। সো কথাটা যেহেতু মিথ্যা কথা, সো আমার ইভালুয়েট হয়েছে 0 তে। সিমিলারলি এখানে লাস্টে আরেকটা আছে নট ইকুয়াল টু, মানে এই দুটো হচ্ছে একটু নতুন সাইড, বাট মানে তোমরা অ্যাডাপ্ট করে ফেলবা খুব ইজিলি, যে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নট ইকুয়াল টু। সো এটা মানে হচ্ছে তুমি যদি আবার এ আর বি এর এক্সাম্পলটা বলি, কোশ্চেনটা হবে ইজ এ নট ইকুয়াল টু বি, অর্থাৎ এ আর বি কি সমান না। তো যদি আমাদের এরকম একটা এক্সাম্পল হয় যে 5 নট ইকুয়াল টু 3, কোশ্চেনটা হচ্ছে ইজ 5 নট ইকুয়াল টু 3, 5 টা আসলে 3 এর সমান না। সো কথাটা কি সত্য কথা। ইন দ্যাট কেস আমার ইভালুয়েট হবে 1। আর এটা এই ইকুয়াল টু আর নট ইকুয়াল টু এই দুটোর আইডিয়া নিয়ে কারো কনফিউশন, যে মানে কিভাবে কোশ্চেনটা হচ্ছে এবং তার করেসপন্ডিং ভ্যালুটা কিভাবে দিচ্ছে? ওকে, আর লাস্টে যে দুইটা, এই দুটো আসলে খুবই মেক সেন্স করতেছে, যে একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আর এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু। সো পয়েন্টটা হচ্ছে এরকম, এটার কাছে কোশ্চেন হয় ইজ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি, আর এটার জন্য বুঝতেছই ইজ এ লেস দেন অর ইকুয়াল টু বি। তো যদি আমাদের এমনটা একটা কোড হয় যে 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 3, তার মানে কি বোঝাচ্ছে যে ইজ 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, 5 তো 3 এর থেকে বড়, সেই কথাটা একটা সত্য কথা। তাহলে সেই রেসপেক্টে আমাদের আউটপুট আসছে হচ্ছে 1 এ। আর লাস্টেরটার জন্য ইজ 5 লেস দেন ইকুয়াল টু 3, 5 তো আসলে 3 এর থেকে ছোট না আর 3 এর সমানও না, ইন দ্যাট কেস আমার আউটপুটটা হয়ে যাবে 0। ওভারঅল এই রিলেশনাল অপারেটর গুলো নিয়ে কারো কোনো জায়গায় যদি একটু কোশ্চেন আসে একটু বলতে পারো, যে কোনো। ওকে, বাট এটা একটু খেয়াল করবো, মানে এই অপারেটর গুলোর সাথে আমরা যদি একটু অভ্যস্ত হয়ে যাই, যে এটা মানে হচ্ছে ডাবল ইকুয়াল টু, গ্রেটার দেন লেস দেন এমনি দিয়ে বোঝা যাচ্ছে, এটা মানে হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে। আর গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এটার সাথেও তোমরা পরিচিত। এখানে একটু খেয়াল করো, মানে তোমাদের আর্জুনে যেরকম কোশ্চেন আসছিল, এখানেও সিমিলারলি তুমি ইকুয়াল টু গ্রেটার কিভাবে ইউজ করতে পারবে না, অলওয়েজই তোমাকে ইউজ করতে হবে গ্রেটার দেন ইকুয়াল, এরকম করে। ওকে, ওভারঅল যদি আমরা বুঝতে পারি, আমি একটু নেক্সট স্লাইডের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে এই কোডটার আউটপুট, যারা অলরেডি কোডটা দেখে ফেলছি তারা ছাড়া বাকিদের মধ্যে কেউ কিছু বলতে পারবা এটার আউটপুটটা কি হবে? মানে যারা প্রথম দেখতেছি এই স্লাইডটা, এটার আউটপুট কি হবে? যে কোনো অ্যান্সার ইজ ফাইন। হ্যাঁ বলো। স্যার 1 আর 0, 1 আর 0, নাইস। বাকিরাও কি ধরতে পারতেছো? মানে আচ্ছা 1 আর 0 কেন, তুমি একটু ব্যাখ্যা করো, তাহলে সবার জন্য এটা ইজি হবে। স্যার আমরা এখানে স্যার ফার্স্টে ইনপুট দিছিলাম a is equal to 5 আর b is equal to 3। স্যার স্যার 5 অবশ্যই 3 এর চেয়ে বড়, তাই স্যার প্রথম কন্ডিশন ট্রু, তার জন্য স্যার 1 আসবে। আর দেন হচ্ছে স্যার a not is equal to b, মানে 5 আর 3 সমান না, তাই স্যার 0 আসবে आंसर। এক্স্যাক্টলি, মানে প্রথমটা ইজ, মানে কোশ্চেনটা হচ্ছে ইজ এ গ্রেটার দ্যান বি, 5 তো 3 এর থেকে বড়, সো এটার জন্য আউটপুট আসবে 1। পরে কোশ্চেনটা হচ্ছে ইজ এ ইকুয়াল টু বি, 5 আর 3 তো সমান না, তো এটা হচ্ছে মানে এই জন্য আউটপুটটা আসবে হচ্ছে 0। তো আমার আউটপুটটা হচ্ছে ফার্স্টটার জন্য 1, পরেরটার জন্য হচ্ছে 0। এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন যে কেন 1 আর 0 হইলো? ওকে, নাইস। এরপরে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটরটা হচ্ছে এগেইন এগুলোর সাথে একটু একটু আমরা পরিচিত। আচ্ছা হ্যাঁ, তো লজিক্যাল অপারেটর জিনিসটা হচ্ছে এরকম, যে যখন তুমি একাধিক কন্ডিশন একত্রে কোনোভাবে চিন্তা করতে চাও, ইন দ্যাট কেস আমরা আসলে লজিক্যাল অপারেটর ইউজ করি। তো একাধিক কন্ডিশন একত্রে কথাটা মানে হচ্ছে এমন, যে মনে করো আমি যদি এখান থেকে এক্সাম্পলটা দিয়ে বলি, যে আমাদের 3 রকম অপারেটর আছে, একটা হচ্ছে এন্ড অপারেটর, একটা হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে নট অপারেটর। তো এন্ড অপারেটরটা কিভাবে কাজ করে, যে মনে করো এইখানের কন্ডিশনটা আগে যদি আমরা চিন্তা করি, এই কন্ডিশনটা আসলে কি বোঝাতে চাচ্ছে, বাম পাশের কন্ডিশনটা কি বোঝাচ্ছে বুঝতেছো? সি আর ডি নামে দুইটা ভ্যারিয়েবল আছে,
বাম পাশের কন্ডিশনটা কি বোঝাচ্ছে যে ইজ সি ইকুয়াল টু 5, অর্থাৎ সি কি 5 এর সমান, এই কোশ্চেনটা হচ্ছে করা হয়েছে। সো আইদার 1 বা 0 এমন কোন একটা ভ্যালু বাম পাশের কন্ডিশনে আসবে। ডান পাশের কন্ডিশনে কি আস্ক করা হয়েছে যে ইজ ডি গ্রেটার দেন 5, এগেইন ডি এর ভ্যালু কি 5 এর থেকে বড় নাকি ছোট, সরি ডি এর ভ্যালু কি 5 এর থেকে বড়, এই কোশ্চেনটা করা হয়েছে এবং তার রেসপেক্টে 1 বা 0 এমন কোন একটা ভ্যালু আসবে। ওভারঅল মাঝখানের এন্ড সাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, মাঝখানে এন্ড সাইনটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি আসলে এমন কিছু একটা চেক করতে চাও যেটা হচ্ছে ইজ সি ইকুয়াল টু 5 এন্ড ডি গ্রেটার দেন 5, মানে ইজ ডি গ্রেটার দেন 5, মানে দুইটা কন্ডিশনই কি ট্রু, এটাও কি সত্যি কথা এবং এটাও কি সত্যি কথা। যদি মানে এন্ডের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এমন, যদি দুইটাই ট্রু হয় ইন দ্যাট কেস আউটপুটটা হবে 1, আদারওয়াইজ যে কোনো একটাও যদি ফলস হয় ইন দ্যাট কেস আউটপুটটা হয়ে যাবে হচ্ছে 0। তো জিনিসটা হচ্ছে এমন, তোমার যেই ভ্যালুগুলো আসবে 1 আর 0, যে ভ্যালুগুলো আসবে যদি দুটার মধ্যে যে কোনো একটাও তোমার ফলস হয় তোমার আউটপুটটা হয়ে যাবে 0, আর যদি দুইটাই তোমার ট্রু হয় ইন দ্যাট কেস আউটপুটটা আসবে হচ্ছে 1। সো এইটাকে আমি কোন একটা ল্যাবে হচ্ছে এভাবে বলছিলাম যে মানে জিনিসটা আসলে খুব মেমোরাইজ করা বা মনে রাখার মতো এমন কিছুই আসলে না, এটা আসলে খুবই লজিক্যাল, যে জিনিসটা আসলে এমন কিছুই হওয়ার কথা যে জিনিসটা স্যার এটা কি লজিক গেট পড়তাম যে স্যার ওইগুলোর মতো স্যার? এক্স্যাক্টলি হ্যাঁ, লজিক গেটের ওইগুলাই, এন্ড গেট, অর গেট, নট গেট এমন কিছু তোমরা হয়তো পড়ছিলা, বাট জি আমরা স্যার, এখানে গেট জি স্যার। রেসপেক্টে চিন্তা করতেছি না, আমরা এখানে আসলে বিভিন্ন অপারেটর যারা হচ্ছে বিভিন্ন কন্ডিশনকে একত্রে ইউজ করার জন্য তোমাকে একটা মানে প্ল্যাটফর্ম টাইপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। সো এগেইন এই জিনিসটা আসলে মেমোরাইজ করার কিছু নাই, যেটার জন্য বলতেছিলাম যে আমি যদি তোমাকে আমার একটা কোশ্চেন করি যে আগামীকালকে তুমি যদি মানে কথা হচ্ছে এমন, যদি আগামীকালকে তুমি সকাল 8টায় ঘুম থেকে উঠো এবং সে তোমার কোন একটা ফ্রেন্ড তোমার বাসায় আসে, তখন তুমি কোন একটা স্পেসিফিক কাজ দুজন মিলে করবা। এখানে কথাটা বলি যে যদি তুমি সকাল 8টায় উঠো এবং তোমার ফ্রেন্ড বাসায় আসে তাহলে তুমি কাজটা করবা। তাহলে পয়েন্টটা একটু চিন্তা করে দেখো, যদি তুমি 8টায় না উঠো ইন দ্যাট কেস তোমার কাজটা করার সুযোগ নাই, যদি তোমার ফ্রেন্ড বাসায় না আসে ইন দ্যাট কেসও তোমার কাজটা করার সুযোগ নাই, যদি দুইটার যে কোনো একটাও না হয়, দুইটার কোনোটাই না হয় ইন দ্যাট কেসও তোমার আসলে কাজটা করার সুযোগ নাই। তাহলে কখন কাজটা করার সুযোগ আছে, যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠো এবং তোমার ফ্রেন্ড বাসায় আসে তখনই আসলে কাজটা করার সুযোগ আছে। তো আমরা যদি এমনিতে ইনটিউটিভলি চিন্তা করি, অ্যাকচুয়ালি যেভাবে আমাদের মাথায় আসে এন্ড গেটটা আসলে এক্স্যাক্টলি সেভাবে কাজ করে, যে কোনো একটাও যদি আমাদের ফলস হয় ইন দ্যাট কেস আউটপুটটা ফলস, যদি দুইটাই ট্রু হয় তখনই শুধুমাত্র এন্ড এর আউটপুটটা ট্রু হবে। এই আইডিয়াটা বুঝতে মানে এন্ড এর আইডিয়াটা বুঝতে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো, বা এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতে। সো আমি যদি এটা একটু বলি, এটা তো বলি নেই, যে মনে করো যে দুইটা ভ্যারিয়েবল আমরা বললাম সি আর ডি, এদের ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করা আছে, সি এর ভ্যালু হচ্ছে 5 আর ডি এর ভ্যালু হচ্ছে 2। সো যদি আমরা এইভাবে কোডটা লিখি যে সি ইকুয়াল টু 5 এন্ড ডি ইজ গ্রেটার দেন 5, এটাতে আসলে কি বোঝাচ্ছে, কম্পাইলার দেখবে ইজ সি ইকুয়াল টু 5, সি এর ভ্যালু তো 5, সে দেখতেছেই তার মানে এটা সত্যি কথা, তো সে রিটার্ন করবে এখানে 1। এরপরে এন্ড এর পর আছে কি ইজ ডি গ্রেটার দেন 5, সে ডি এর দিকে তাকাবে, ভ্যালু হচ্ছে 2, 2 তো 5 এর থেকে বড় না, তো এখানে সে রিটার্ন করবে হচ্ছে 0। তো যখন আমি 1 এন্ড 0 এই দুটাকে 1 আর 0 এই দুটাকে আমি যখন এন্ড করব তাদের আউটপুটটা হচ্ছে 0। তো আলটিমেটলি পুরো এক্সপ্রেশনটার আউটপুটটা হবে হচ্ছে 0। তো এন্ড গেট মানে এন্ড অপারেটর, এটা নিয়ে বুঝতে কারো যদি কনফিউশন থাকে একটু বলতে পারো, যে কোনো কনফিউশন মানে রিপিট করতে হলে রিপিট করলাম, সমস্যা নাই। ওকে, যদি বুঝতে পারি এরপর হচ্ছে আমাদের অর অপারেটর। তো এন্ডটা যদি তোমাদের মনে পড়ে যায় সেই আইসিটি থেকে, তাহলে অর অপারেটর আসলে তোমাদের মনে পড়ে গেছে। জিনিসটা হচ্ছে কি এরকম যে আইদার এই কন্ডিশন অথবা এই কন্ডিশন দুইটা যে কোনো একটাও যদি ট্রু হয় তাহলে আসলে অর অপারেটর জিনিসটাকে ট্রু হিসেবে কনসিডার করে। তো আমাদের আগের এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি, এগেইন সেম কন্ডিশন দেওয়া আছে সি ইকুয়াল টু 5 ডি ইজ গ্রেটার দেন 5। তো এখানে আসলে যেটা ইভালুয়েট করতে হবে সেটা হচ্ছে এরকম যে ইজ সি ইকুয়াল টু 5 অর ইজ ডি গ্রেটার দেন 5। তো কথা থেকে বোঝা যাচ্ছে যে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে 1 হবে। সো আমরা যদি কোডটা দেখি,
এখানে সি এর ভ্যালু 5 অ্যাসাইন করে দেওয়া আছে, সো এই কোশ্চেনটার রেসপেক্টে আউটপুটটা হচ্ছে 1। পরের জন্য যেহেতু একটা 1 চলে আসছে, সো আমার পুরোটাই 1, আমি আর পরে না দেখলেও চলবে। তাও যদি আমরা পরেরটুকু যাই, যে এরপর আছে ইজ ডি গ্রেটার দেন 5, ডি তো 5 থেকে বড় না, সো আমার এখানে হচ্ছে 0। সো 1 আর 0 এই দুটাকে অর করলে আমার আউটপুটটা হবে হচ্ছে 1। এগেইন এই অর টেবিলের আউটপুটটা আসলে খুবই ইনটুইটিভ, যে আমরা যদি একটু আগের এক্সাম্পলটাই বলি, যে আমার কথাটা এখন যদি এরকম হয়ে যায় যে যদি তুমি সকালে 8টায় ঘুম থেকে উঠো অথবা তোমার ফ্রেন্ডটা বাসায় আসে, তাহলে তুমি কাজটা করবে। সো আইদার তুমি 8টায় উঠতেছো অথবা তোমার ফ্রেন্ডটা বাসায় আসতেছে, যে কোনো একটাও যদি হয় তাহলে আমরা আসলে কাজটা করতে পারবো। যদি দুইটার কোনোটাই না হয়, তুমি ঘুম থেকে উঠতে পারো নাই অথবা তোমার ফ্রেন্ডও বাসায় আসে নাই, দুইটার কোনোটাই হয় নাই, ইন দ্যাট কেস আউটপুটটা আসলে শুধুমাত্র 0। সো এন্ড গেট এবং গেট বলতে বারবার একজনটা শুনে, এন্ড অপারেটর এবং অর অপারেটর এই দুটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে একটু বলে দাও। নাইস। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের নট অপারেটর। তো লজিক্যাল নটটা হচ্ছে কিরকম, যেটা হচ্ছে জাস্ট কমপ্লিমেন্ট করে দেয়, যে যদি কোনো একটা কন্ডিশনের আউটপুটটা হয় 1, তুমি তার আগে যদি একটা নট বসায় দাও, তাহলে নট 1 মানে হচ্ছে হয়ে যাবে 0। তো জাস্ট যেটা আছে তার রিভার্সটা আমরা পেতে পারি নট অপারেটর দিয়ে। তো আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এখানে আমি একটু ট্রুথ টেবিলটা দেখাই, যে যদি আমার ভ্যালু থাকে 0, তার আগে আমি যদি নট দেই আমার আউটপুট হয়ে যাবে 1। যদি আমার ভ্যালু থাকে 1, তার আগে যদি আমি নট দেই আউটপুটটা হয়ে যাবে 0। সো জিনিসটা হচ্ছে এমন যে এখানে একটা ভ্যালু আছে, মনে করো c = 5, মানে c এর ভ্যালুতে 5 অ্যাসাইন করে দেওয়া আছে। তো তুমি যদি তোমার কোডটা এরকম লেখো যে নট c = 5, সে এটাকে ইন্টারপ্রেট করবে এভাবে, মানে এই পুরো এক্সপ্রেশনটার আউটপুটটা সে দিবে এভাবে। সে ফার্স্টে কোশ্চেন করবে ইজ c = 5, সি এর মানে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে সো আগে এটার ভিতরটা এক্সিকিউট হবে। তো কোশ্চেনটা হচ্ছে ইজ c = 5, সি এর ভ্যালু তো 5 এর সমান, সো এখানে আমার আউটপুটটা কি পাঠাবে সে 1, যদি এটা সত্যি কথা। কিন্তু এই এক্সপ্রেশনটার আগে তুমি একটা নট সাইন বসায় দিয়ে রাখছো, তো নট 1 এটাকে সে যখন এক্সিকিউট করবে সে বুঝবে তুমি আসলে নট 1 দিয়ে আসলে বোঝাচ্ছ হচ্ছে 0। তো আলটিমেটলি পুরো জিনিসটার সে আউটপুট দিবে সেটা হচ্ছে গিয়ে 0। তো এন্ড গেট, অর গেট বা নট গেট, তিনটা যে কোনোটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো। নাইস। এগেইন তোমাদের এগুলা মোটামুটি হয়তো আইডিয়া আছে, তো আমরা যেতে যেতে আরো অনেক কিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। ওকে, এরপর হচ্ছে এই কোডটা এগেইন যারা অলরেডি দেখে ফেলছি তারা বাদে বাদ বাকি কারো যদি কোনো মানে একটু আউটপুটটা বলতে পারলে বলো, বা যে কোনো একটা পারলেও হবে, যে কোনোটা। স্যার ফার্স্ট এটা মনে হয় 1 নাকি স্যার? ফার্স্ট একটা 1 হবে বলতেছে। আচ্ছা কেন হবে এটা একটু এক্সপ্লেইন করি, তাহলে হচ্ছে সবার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ তুমি স্টেপ বাই স্টেপ বলো, আমি তোমার সাথে মানে হেল্প করি। স্যার ফার্স্ট এটা হচ্ছে a এর মান হচ্ছে 5, তো আর হচ্ছে b এর মান 3, নাইস। তো এটা তো a এর মানটা বড় হবে, এটা ঠিক আছে। এটা তার আর মানে এবং 1 দিচ্ছে। জি স্যার এটা 1 দিচ্ছে। আর হচ্ছে হ্যাঁ তো দেখাই দিলাম। আচ্ছা ডেসক্রাইব করো। পরেরটা স্যার 1। তো তো দুইটাই এখানে 1। আমাকে 1 দিচ্ছে, এর পরেরটা কি দিবে? 1 স্যার। a is not equal to b, কোশ্চেনটা হচ্ছে এটা হচ্ছে is স্যার a, মানে a not equals to b। এর ভ্যালু তো আসলে 3 এর সমান না, মানে 5 আর 3 তো সমান না, তো জি স্যার। এটার আউটপুটটা হচ্ছে 1। 1 তো জি স্যার। 1 and 1 আমাদের এন্ড গেট বলে 1 and 1, এটা মানে হচ্ছে আসলে 1, তো আমার ফার্স্টের আউটপুটটা হচ্ছে 1। পরেরটা আমরা দেখে ফেলছি, পরের আউটপুটটা হচ্ছে 1 এবং বেশ কয়েকজন বলছেও পরের আউটপুটটা 1, কিন্তু কিভাবে 1 এটা কি বলতে পারবো? স্যার এটা হচ্ছে b, এটার b এর আগে হচ্ছে স্যার নট আছে, বুঝছেন স্যার? তো হচ্ছে ওটা মানে হচ্ছে b এর মান যেটা হবে, মানে এটা যেটা বলে যে b এর থেকে বড়, এটা আসলে সঠিক না, এটা উল্টাটা হবে আর কি। নাইস। একটু এখানে একটু আমি ক্লিয়ার করি, মানে এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে ঠিক বি এর আগে না, মানে পয়েন্টটা মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের আগে। জি স্যার। হ্যাঁ রাইট। তো পুরো জিনিসটা ইভালুয়েট আগে করতে হবে, তার যে ভ্যালু আসবে সেটার আগে হচ্ছে তোমার নট সাইন বসার চিন্তা করতে হবে। সো আমার বি ইজ গ্রেটার দেন এ, তোমার বি এর ভ্যালু হচ্ছে 3 আর এ এর ভ্যালু হচ্ছে 5, তো 3 কি 5 এর থেকে বড়, এই কোশ্চেনটা যখন যাবে
অটোমেটিক্যালি সি এর কাছে অ্যান্সারটা হবে না, 3 তো কখনোই 5 থেকে বড় না, সো সে এখানে রিটার্ন করবে হচ্ছে 0। কিন্তু এর আগে হচ্ছে একটা নট সাইন বসা দেওয়া আছে, সো এই 0 এর আগে যখন তুমি নট সাইনটা বসাবা, এই নট 0 এইটা মানে হচ্ছে আসলে 1। সো আলটিমেটলি পুরো এতটুকু ইভালুয়েট করে আউটপুটটা হবে হচ্ছে 1। পরের জন্য আসলে এক পাশে যদি 1 আসে আমরা অটোমেটিক বলে দিতে পারি এখানে আউটপুটটা হবে হচ্ছে 1। তারপর আমরা যদি একটু দেখি পরেরটা কি বলছে, পরের কোশ্চেনটা হচ্ছে ইজ বি ইকুয়াল টু এ। বি তো আসলে এ সমান না, এটা হচ্ছে 3 অনুপাত 5, তো এইটার আউটপুটটা হচ্ছে 0। কিন্তু অরের জন্য যদি যে কোনো একটা আমার হচ্ছে 1 হয় তাহলে আমার আউটপুটটা হচ্ছে 1, এবং এই জন্য আলটিমেটলি আমার এই কোডটার আউটপুটটা হবে 1 আর 1। ওভারঅল আইডিয়াটা বুঝতে কারো যদি কোশ্চেন বা কনফিউশন থাকে একটু বলতে পারো। ওকে নাইস, মানে মোটামুটি এটা ইনটুইটিভলি যে কিভাবে কি হচ্ছে, বাট এগেইন কনফিউজ হলে যে কোনো সময় ইন্টারাক্ট করে এবং তারপরে পরের ক্লাসে বলতে পারবা, কোনো সমস্যা নেই। সো এটা আউটপুট হচ্ছে 1 আর 1, এটা আমার সঙ্গে বুঝলাম। এখন হচ্ছে আমরা আমাদের হোপফুলি পরিচিত ইফ এলস সেই দিকে চলে যাব। সো আমরা সোফার হচ্ছে বেসিক যে জিনিসপত্রগুলো আছে সেগুলা নিয়ে হচ্ছে বেশ অনেকটা টাইম স্পেন্ড করছি, প্রায় 4th উইক পর্যন্ত চলে আসছি। এখন হচ্ছে আমরা আরেকটু কোর কনসেপ্টের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের ইফ এলস টাইপ কনসেপ্ট। জেনারেলি আসলে ইফ এলস 3rd উইকের দিকে দেখা ফেলা হয়, কিন্তু আমাদের এবার সবকিছুই খুবই গোলমাল হয়ে গেছে, তো এই জন্য একটু আমরা পিছিয়ে গেছি। সো যাই হোক, তো ইফ এলস জিনিসটা যদি আমরা একটু বলি, এগেইন মোস্ট প্রবাবলি অনেকেরই এটা নিয়ে খুব মোটামুটি একটা আইডিয়া আছে যে আসলে কি করে ইফ এলস দিয়ে, বাট আমি তারপরে একটু যদি ব্যাখ্যা করি। পয়েন্টটা হচ্ছে আমরা অনেক সময় অনেক কাজ করতে চাই গিভেন কোনো একটা কন্ডিশন। যেমন একটু আগে ওই যে লজিক্যাল অপারেটরের জন্য বললাম যে যদি তুমি 8টায় উঠো এবং তোমার ফ্রেন্ডটা আসে তাহলে তুমি কাজটা করবে। আমাদের পয়েন্টটা হচ্ছে গিভেন আ কন্ডিশন ইজ ট্রু দেন ইউ ডু সামথিং। তো ওই যে তুমি একটা চেক করতেছো যে এই কন্ডিশনটা যদি হয় তাহলে আমি কিছু একটা করব, এই কাজটা তোমাকে মানে সি অ্যালাউ করে ইফ এলস এর থ্রুতে। তো পয়েন্টটা হচ্ছে এমন, তুমি কোনো একটা কাজ করতে চাও, সেই কাজটা হচ্ছে এই কন্ডিশনের মধ্যে তুমি লিখতেছো। সে আমরা যদি খুব সিম্পল একটা এক্সাম্পল বলি, যে কোশ্চেনটা আমরা একটু পরে দেখাবো, যে মনে করো কোনো একটা ইউজার 2টা সংখ্যা ইনপুট দিবে, সেই 2টা সংখ্যার মধ্যে যেটা বড় সেটাকে তুমি হচ্ছে আউটপুট দিবা। তো মনে করো তুমি চিন্তা করতেছো এভাবে, 2টা সংখ্যার মধ্যে তুমি ফার্স্টে চেক করতেছো এ আর বি, আচ্ছা না ওইটা বাদ দাও, মানে তুমি একটা সংখ্যা নিবা, কোন একটা সংখ্যা যদি 10 এর থেকে বড় হয় তাহলে তুমি বলবা হচ্ছে মানে লার্জার, সরি মানে গ্রেটার দ্যান 10, আর অন্য কিছু তুমি বলবা হচ্ছে নট গ্রেটার দ্যান 10, জাস্ট এরকম একটা চিন্তা। তো তোমার কাজটা হচ্ছে ইউজার একটা ইনপুট দিবে, যদি সংখ্যাটা 10 এর থেকে বড় হয় তাহলে তুমি বলতে চাও গ্রেটার দ্যান 10, যদি সংখ্যাটা 10 এর থেকে বড় না হয় তাহলে তুমি বলতে চাও নট গ্রেটার দ্যান 10। তাহলে এই কথাটা যদি আমাদের মানে এই কথাটা যদি আমরা এখন চিন্তা করি কিভাবে করতেছি, সো আমরা চেক করতেছি এখানে আমরা কন্ডিশনটা চেক করবো মানে ইফ এলস এর রেসপেক্টে, যদি আমার ওই যেই ভ্যালুটা ইউজার দিছে সেটা 10 এর থেকে বড় হয় অর্থাৎ ট্রু হয়, ইন দ্যাট কেস আমরা কোন একটা কোড এক্সিকিউট করব। যদি আমার এই কন্ডিশনটা ট্রু না হয়, ইন দ্যাট কেস আমরা অন্য একটা কোড এক্সিকিউট করব। সো ইফ এলস এর সিনট্যাক্সটা আমরা যদি দেখি, এই যে জিনিসটা বলছি এটা আসলে পাশাপাশি স্লাইডে দেওয়া দরকার ছিল। সো এই জিনিসটা আসলে জিনিস হচ্ছে এমন, একটু পাশাপাশি স্লাইডে নিয়ে আসি না বলতে শুরু করব। সো এই জিনিসটা হচ্ছে এমন যে আমরা ফার্স্টে চিন্তা করি যে ইফ এলস এর সিনট্যাক্স একটু বলি। ধরুন তুমি ফার্স্টে হচ্ছে ইফ লিখবা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইফ এর ইমিডিয়েট পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি যে কন্ডিশনটা চেক করতে যাচ্ছ, অর্থাৎ যেই কন্ডিশনের থ্রুতে তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ সেই কন্ডিশনটা তুমি এখানে লিখবা। তো ইফ এলস কাজ করে এভাবে যে এরপর তুমি হচ্ছে দুইটা কার্লি ব্রেস দাও, মানে যে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ, এবং এইটার মাঝখানে তুমি হচ্ছে তোমার যে কোড সেগমেন্টটা যদি ট্রু হয়, মানে ওই যে বললাম যে এন এর ভ্যালু ইউজার যে এন ইনপুট দিয়েছে এন এর ভ্যালু যদি 10 এর থেকে বড় হয় অর্থাৎ যদি ট্রু হয়, ইন দ্যাট কেস তুমি যে কাজটা করতে চাও, অর্থাৎ আমরা করতে চাই গ্রেটার দ্যান 10 এই লেখাটা প্রিন্ট করতে, এই লেখাটা তুমি তাহলে এই ইফ এর সেকেন্ড কি বলতাম না সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটার মাঝখানে লিখবা, ঠিক আছে। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ এন এর ভ্যালু সময় 10 এর থেকে বড় হয় এমন কোনো কথা নাই, ইউজার যদি 2 ইনপুট দেয়
ইন দ্যাট কেস সেটা 10 এর থেকে বড় না। ইন দ্যাট কেস তুমি আউটপুট দিতে চাও নট গ্রেটার দ্যান 10 এমন একটা কথা। সো ইন দ্যাট কেস সি এটা করে এভাবে হচ্ছে এভাবে যে তুমি যে কন্ডিশনেই দাও সেটা যদি ট্রু না হয় অর্থাৎ সেটা যদি ফলস হয় অটোমেটিক্যালি সেটা চলে যাবে এলস এর মধ্যে। সো এটাকে আমরা বলি হচ্ছে ইফ ব্লক, এটা হচ্ছে আমাদের এলস ব্লক। সো এলস এর মধ্যে কোনো কন্ডিশন লেখা লাগে না, কারণ এখানে জিনিসটা হচ্ছে এমন যে যদি এই কন্ডিশন না হয় তাহলে এই কাজটা আমাদের করতে হবে। এলসটা আসলে হচ্ছে সেই তাহলে পার্টটা। সো এই কাজটা আসলে কোনো কন্ডিশনের প্রয়োজন নাই, যদি কন্ডিশনটা ফলস হয় অটোমেটিক্যালি এলস এর মধ্যে যেটা আছে সেই জিনিসটা হচ্ছে এক্সিকিউট হবে। সো লজিকটা হচ্ছে এমন, ইফ এর মধ্যে যদি কোনো কোড এক্সিকিউট হয় অর্থাৎ ইফ এর কন্ডিশনটা যদি ট্রু হয় ইন দ্যাট কেস এলস এর মধ্যে সেই কোডটা কখনোই যাবে না। আবার ইফ এর কন্ডিশন যদি ফলস হয় ইন দ্যাট কেস ইফ এর ভিতরের কোনো কোড এক্সিকিউট হবে না, রাদার ডিরেক্ট এলস এর মধ্যে যে কোড আছে সেই কোড হচ্ছে এক্সিকিউট করা শুরু করবে। আইডিয়াটা কি সবাই বুঝতে পারছি যে ইফ আর ইফ এলস এর সিনট্যাক্সটা আসলে কিভাবে কাজ করতেছে? আমরা একটা এক্সাম্পল এখনই দেখবো, বাট মোটার আগে আইডিয়াটাকে বুঝতে পারতেছি যে কি হচ্ছে। স্যার ইফ এর মধ্যে যদি কন্ডিশনটা ফিল আপ হয় তাহলে তো স্যার এলস এর দিকে যাবে না, না, যদি ইফ এর আর মধ্যে যদি ফিল ইফ আপ এর হয়ে মধ্যে যায় না হয় তাহলে এলস এ যাবে। এক্স্যাক্টলি, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে এটাতে যাবে, এখানে কি আছে সেটা দিকে সে তাকাবেও না। আবার এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে ডিরেক্ট এখানে চলে যাবে, এটার ভিতরে কোন কোড আছে সেটার দিকে সে তাকাবেও না। সবাই কি বুঝতে পারছি বা আর কারো কোনো কোশ্চেন? ওকে, একটু আমাদের সিনট্যাক্সটার সাথে একটু মানে মাথা রাখা লাগবে। একদম প্রথম যেহেতু করতেছি, ইফ এর পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখতে হয়, দেন তোমার কার্লি ব্রেস দিয়ে যে স্টেটমেন্ট আছে সেটা। এটার ইমিডিয়েট পরে মাঝখানে আর কোনো কিছু লিখতে পারবে না, ইমিডিয়েট পরেই তোমাকে হচ্ছে এলস লিখতে হবে, সেটার পরে হচ্ছে তুমি এখানে কার্লি ব্রেস দিয়ে আরো জিনিসগুলো যেটা লিখতে চাও সেরকম কিছু একটা লিখে দিতে পারো। তো আমরা যদি একটা প্রবলেম একটু দেখি, যে খুবই সিম্পল প্রবলেম। কোশ্চেনটা বলছে যে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট ইউ টেক টু ইন্টিজার্স ফ্রম ইউজার অ্যাজ ইনপুট, অর্থাৎ দুইটা সংখ্যা ইনপুট নেবে ইন্টিজার সংখ্যা, and print out the larger one as output. তো এই স্যাম্পল ইনপুট থেকে বুঝতেছো যে যেটা বড় সেই জিনিসটাকে সে হচ্ছে আউটপুট দিবে। এই ইফ এলস এর রেসপেক্টে এই কোডটা কিভাবে হতে পারে কেউ বলতে পারবো? আমাদের কোশ্চেনটা হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নেওয়া হবে, যেটা বড় সেটাকে হচ্ছে আউটপুটে দিতে চাই। ইন দ্যাট কেস তুমি চিন্তা করে দেখো, কোশ্চেনটা হচ্ছে দুইটা সংখ্যা ইনপুট নিব। সো আমরা সেই চিন্তা করলাম এ আর বি, এই দুটো সংখ্যা হচ্ছে আমি ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে, কথার কথা। সো যদি এ বি এর থেকে বড় হয় ইন দ্যাট কেস আমরা কাকে আউটপুট দিতে চাই? এ কে। আর যদি এটা ট্রু না হয় ইন দ্যাট কেস আমরা আউটপুট দিতে চাই বি কে। সো এই কথাটা যদি সত্য হয়, এখন তুমি তোমার এই আইডিয়াটা, মানে যেটা মাত্র বললাম, এই আইডিয়াটাকে তুমি যদি কোডে করতে চাও যে যদি এ বি এর থেকে বড় হয়, এই চেকটা আমরা কিভাবে করব? স্যার যে লজিক্যাল অপারেশন দিয়ে a is greater than b। এক্স্যাক্টলি, মানে এটাকে আমরা রিলেশনাল অপারেটর বলি, বাট মানে পয়েন্টটা ওইটাই যে এমন কোন একটা অপারেটর দিয়ে আমরা চেক করতে চাই এ বি এর থেকে বড় কিনা। তো যদি আমরা a গ্রেটার দ্যান বি কথাটা লিখি, সি এর কাছে আইডিয়াটা যাবে এভাবে, ইজ এ গ্রেটার দ্যান বি, এই কোশ্চেনটা হচ্ছে তার কাছে যাচ্ছে। সো এইটার করেসপন্ডিং সে একটা আউটপুট দিবে আইদার 1 বা 0। সো যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এখানে আউটপুট আসবে হচ্ছে 1। আচ্ছা, এটা আমি বলি নাই, মানে এই যে কন্ডিশন বলতেছি আলটিমেটলি এখানে কোন ভ্যালু আসে? আইদার 1 আসে অথবা 0 আসে। তো জিনিসটা আসলে এইভাবে কাজ করে, তোমার ইফ এর মধ্যে সে যদি কোনো একটা 0 পায় তাহলে সে বুঝবে এটা আসলে তুমি ফলস বুঝাচ্ছ। যদি 0 বাদে অন্য কোনো ভ্যালু পায়, এদিন আমাদের রিলেশন অপারেটরের জন্য যদি 1 পায় তাহলে সে বুঝাবে এখানে আসলে ট্রু বুঝাচ্ছে। তো যদি এ গ্রেটার দেন বি, মনে করো ইউজার ইনপুট দিচ্ছে 15 আর 10, তো এ গ্রেটার দেন বি এটা যদি আসলে সত্যি কথা হয় ইন দ্যাট কেস এই ইফটা ট্রু হয়ে যাবে এবং তার রেসপেক্টে সে তখন এখানে যে কোড লিখবে সেটা এক্সিকিউট করবে। তো আমাদের টার্গেট যেহেতু ছিল যেটা বড় সেটা আউটপুটকে দেওয়া, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রিন্টএফ দিয়ে a এর ভ্যালুটাকে এখানে প্রিন্ট করে দাও, মানে %d, a, যেহেতু a গ্রেটার দেন b, কথা সত্য কথা। একটু ফলো করা কঠিন হয়ে যেতে পারে, আমি এখনই কোডে চলে যাচ্ছি, বাট আমি একটু মুখে ডেসক্রাইব করি যাতে তোমরা একটু মানে কল্পনা করা ট্রাই করো যে আসলে কি হচ্ছে। সো এখানে এটাই বলতেছি যে a ইজ গ্রেটার দেন b হলে এখানে হচ্ছে a এর ভ্যালুটা তুমি এখানে প্রিন্ট করে দিলা। কিন্তু কথাটা যদি সত্য না হয় ইন দ্যাট কেস অটোমেটিক্যালি সে চলে যাবে এলস এর মধ্যে, এবং ইন দ্যাট কেস তুমি আউটপুটটা শুরু করতে পারো যে
এ এর ভ্যালু আমি যদি বড় না হয় তাহলে বি এর ভ্যালু বড়, ইন দ্যাট কেস আমি বি এর যে ভ্যালু আছে সেটাকে হচ্ছে শো করা দিলাম। তো আমি কোডটা একবার একটু দেখাই যে আচ্ছা এ আর বি বলছি, বাট আমার দেখাইতে হচ্ছে এম আর এন দিয়ে। এই লাইনটা একটু নতুন লাইন, আমি একটু পরে এটা বলতেছি, বাট ইফ এলসটা আগে একটু দেখি। যে এখানে মনে করো ইউজার কাছ থেকে আমি এম আর এন এ ইনপুট নিলাম। তো লজিকটা হচ্ছে এমন, যদি এম মানে কোশ্চেনটা হচ্ছে ইজ এম গ্রেটার দ্যান এন, যদি কথাটা সত্য হয় মানে সি তো আমাকে বলে দিবে আইদার সত্য বা মিথ্যা। যদি কথাটা সত্য হয় তার মানে অবশ্যই এম হচ্ছে বড় সংখ্যা, ইন দ্যাট কেস আমরা হচ্ছে এম এর ভ্যালুটাকে হচ্ছে এখানে প্রিন্ট করে দিচ্ছি। কিন্তু যদি কথাটা সত্য না হয় তাহলে এন হচ্ছে আমাদের বড় সংখ্যা এবং ইন দ্যাট কেস এন এর ভ্যালুটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এখানে একটা ক্যাচ হচ্ছে, তোমার ইফ ব্লকটা এক্সিকিউট করার পর সে কিন্তু এলস এর মধ্যে যাবে না, রেদার ডিরেক্ট চলে যাবে হচ্ছে একদম ইফ এলস সব কিছু শেষ হওয়ার পর যে লাইন আছে সেই লাইনের মধ্যে। সিমিলারলি এই ব্লকটা জন্য ইফটা যদি ফলস হয় তাহলে এটার ভিতরে কিছু এক্সিকিউট করবে না, ডিরেক্ট এক্সিকিউট করবে এলস এর মধ্যে এবং সেখান থেকে ডিরেক্ট চলে যাবে ইফ এলস এর পরে যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে। তো আমরা যদি আউটপুট দেখি এখানে 10 আর 12 দেওয়া হয়েছে, সো 10 ইজ গ্রেটার দ্যান 12, এই কথাটা মিথ্যা কথা, সো অটোমেটিক চলে গেছে আমার এলস এর মধ্যে এবং সেই রেসপেক্টে এন এর মধ্যে স্টোর আছে 12, সো 12 ইজ লার্জার এবং ডান, এই দুটো লাইন হচ্ছে এখানে প্রিন্ট করা। তো স্ক্যানআপটা আমি এখনই বলতেছি, বাট ওভারঅল ইফ এলসটা নিয়ে কারো কোনো কনফিউশন কি আছে যে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটা নিয়ে? এগেইন এনি সিলি কোশ্চেন ইজ অ্যালাউড, মানে কোনো দ্বিধা করো না। নাইস, মানে মোটামুটি এটা স্ট্রেট ফরওয়ার্ড কোড। স্ক্যানআপটা নিয়ে যদি একটু বলি, স্ক্যানআপে আমরা একটু শর্ট হ্যান্ড ইউজ করছি, এটা তোমাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য, যে আমরা প্রিন্টএফে যেরকম পরপর পার্সেন্ট ডি লিখতে পারি, তোমরা এটা দেখছো যে আমরা যোগ করার জন্য পার্সেন্ট ডি প্লাস পার্সেন্ট ডি এরকম করে অনেক কিছু করতে পারি এবং তার করেসপন্ডিং এ জাস্ট ভ্যারিয়েবলের নামটা কমা কমা করে লিখে দিলেই হয়। তো সিমিলারলি স্ক্যানএফেও তুমি কমা সেপারেট করে অনেকগুলা ভ্যারিয়েবলের ভ্যালু একসাথে নিয়ে নিতে পারবা। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে পার্সেন্ট ডি এরকম করে লিখে দিব, বাট এখানে একটু খেয়াল করো যে এগুলার মাঝখানে আমরা কোনো প্রকার স্পেস নিউ লাইন এমন কোনো কিছু দিব না, ঠিক আছে? এগুলাও আসলে দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে আসলে স্ক্যানআপে একটু মানে কাহিনী করে ইউজ করা লাগে, তো আমরা ওই ঝামেলায় যাব না। আমরা জাস্ট যে কয়টা ভ্যারিয়েবল আমাদের লাগবে চাইলে একই স্ক্যানআপে পরপর পার্সেন্ট ডি বা পার্সেন্ট এফ যেটা ফরম্যাট স্পেসিফাই তার করেসপন্ডিং পরপর লিখে দিয়ে যেই ভ্যারিয়েবলের ভ্যালু তুমি নিতে চাও সেগুলোকে পরপর কমা সেপারেট করে লিখে দিতে পারো। এটা এই সিনট্যাক্সও তোমাকে সি অ্যালাউ করে। এই স্ক্যানারটাকে সবাই বুঝতে পারছো যে এটা কিভাবে কাজ করতেছে? এটা জাস্ট একটা সিনট্যাক্স। তো মানে ক্যাচটা হচ্ছে মাঝখানে কোনো স্পেস নিউ লাইন শেষে শুরুতে কোথাও কোনো স্পেসিফায়ার দিব না, জাস্ট যে ফরম্যাট স্পেসিফায়ার আছে শুধুমাত্র সেগুলো লিখে দিব, তাহলেই জিনিসটা হবে, ঠিক আছে? আর এখানের মধ্যে এই ইনপুট নেওয়ার সিস্টেমটা একটু বলি। আমরা সোফার ইনপুটটা নিচ্ছিলাম, মনে করো কিভাবে নিচ্ছিলাম, যদি 10 প্রেস করি তারপর এন্টার দিতাম তারপর 12 দিতাম এরকম। সো শুধু এভাবে লেখার জন্য না, যে কোনো স্ক্যানআপের জন্য তুমি চাইলে আসলে 10 স্পেস 12 এভাবে ইউজারকে মানে এভাবেও তুমি ইনপুট দিতে পারো, মানে ইউজার চাইলে এভাবে ইনপুট দিতে পারে। মানে পয়েন্টটা হচ্ছে সি করবে কি যে তোমার স্পেস দেওয়ার আগ পর্যন্ত বা এন্টার দেওয়ার আগ পর্যন্ত যতটুকু আছে সব টুকে সে এক হচ্ছে একটা ইন্টিজার হিসেবে কনসিডার করে এবং সেই ভ্যালুটা হচ্ছে এখানে যে ভ্যারিয়েবল আছে সেটার মধ্যে স্টোর করে দেয়। তো তুমি যখন এভাবে স্পেস সেপারেট করতেছো, স্পেসের আগে তোমার 10 আছে, সো এই 10 ভ্যালুটা সেই এম এর মধ্যে স্টোর করে দিছে। 12 এর পর তো আমরা অ্যাকচুয়ালি এন্টারই দিচ্ছি, সো এই 12 ভ্যালুটা সে হচ্ছে তখন এন এর মধ্যে স্টোর করে দিচ্ছে। সো ওভারঅল পুরো কোডটুকু নিয়ে কারো কোনো যদি কনফিউশন বা কোশ্চেন থাকে একটু বলতে পারো। নাইস, যদি মোটামুটি আমরা ক্লিয়ার হই। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই কোডের মধ্যে কোন একটা ভুল আছে, ভুলটা কি কেউ বলতে পারবো? আর কখন আউটপুটটা ভুল দিবেন? সিম্যান্টিক এরর টাইপ আর কি। কোন ইনপুটের জন্য আউটপুটটা ভুল দিবেন? ইকুয়াল। এক্স্যাক্টলি, সবাই কি বুঝতে পারতেছি? আমরা যা চেক করতেছি যে এম কি এন এর থেকে বড় কিনা। সো আমার 10 12 যখন দিচ্ছ 12 ইজ লার্জার, খুব সুন্দর মতো দিচ্ছে কারণ সংখ্যাটা 12 বড়, এলস এর মধ্যে ফলস হলে অবশ্যই এন ই বড় হবে। আমি যদি 12 বা 10 এভাবে ইনপুট দিতাম তাহলে এম বড় হইতো, ইন দ্যাট কেস
m এর ভ্যালুটাকে বলতো 12 ইজ লার্জার, সো ইন দ্যাট কেসও আউটপুট ঠিক মতো আসছে। কিন্তু আমার আউটপুটটা যদি 12 বা 12 দুইটা, সরি আমার ইনপুটটা যদি দুইটাই সমান একটা সংখ্যা হয়, মানে দুটো সংখ্যাই সমান, ইন দ্যাট কেস কিন্তু আমার আসলে ইফটা ফলস, কারণ কোশ্চেনটা হবে ইজ 12 গ্রেটার দ্যান 12। অবশ্যই কথাটা মিথ্যা কথা, 12 তো 12 থেকে বড় না। সো ইফটা ফলস এবং আমাদের কোড অটোমেটিক্যালি বলে যদি ইফ ফলস হয় সাথে সাথে চলে যাবা হচ্ছে এলস এর মধ্যে। সো ইফটা ফলস হওয়ার কারণে সে এলস এর মধ্যে গেছে, এইটুকু ঠিক আছে। বাট এলস এর মধ্যে আমরা প্রিন্টটা করছি কি পার্সেন্ট ডি ইজ লার্জার, এবং আমরা ধরেই নিছি যে যদি এম এন এর থেকে বড় না হয় তাহলে অবশ্যই এন ই বড়। কিন্তু আসলে এটা তো সত্যি কথা না, এমনও হইতে পারে এম আর এন দুজনই সমান সংখ্যা। তো এই কেসে যেটা 12 এর ইনপুট দেওয়া হয়েছে, এখানে লেখাটা আসতেছে 12 ইজ লার্জার, বাট অ্যাকচুয়ালি এই দুটো আসলে কেউ কারো থেকে বড় না, বরং আমাদের আউটপুটটা হওয়া উচিত ছিল ইকুয়াল বা এমন কোন একটা কিছু। তো এইটার করেসপন্ডিং এজন্য আমাদের রেজাল্টে আসলে মানে আউটপুটটা অ্যাকচুয়ালি সোর্ট অফ ভুল আসছে। তো এইখানে প্রবলেমটা কি বা টোটাল কোডটা, এটা নিয়ে কারো যদি কোশ্চেন থাকে একটু বলো। নাইস, যদি আমরা মোটামুটি ধরতে পারি দেন আমরা যদি এখন হচ্ছে আমি করে যাওয়ার আগে তোমাদের একটু জিজ্ঞাসা করি, কেউ কি বলতে পারবা যে এটা সলিউশনটা আসলে কিভাবে হতে পারে, আর নতুন একটা সিনট্যাক্স বা তারপরও কারো যদি আইডিয়া থাকে। মানে স্যার ইকুয়ালটা কিভাবে হবে? হ্যাঁ, মানে ইকুয়াল এর রেজাল্টটাও আমরা কিভাবে আমাদের কোডে নিয়ে আসতে পারি, একটা নতুন সিনট্যাক্স ইউজ করা লাগবে, বাট আমার মনে হয় অনেকেরই আইডিয়া আছে, মানে কেউ চাইলে একটু স্যার বলতে ওই যে পারো। ইকুয়াল যে একটা সিনট্যাক্স পড়ে আসছিলাম ওইটা আগে দিব। আচ্ছা, তুমি যদি ওইটা ইফ দাও, ইউজ করতে হবে, সেকেন্ড জন কি বললাম? ইফ এলস ইউজ করতে হবে। আমরা তো ইফ এলস ইউজ করতেছি অলরেডি। আচ্ছা, আমি আমি বলি, প্রথমজন যেটা বলছো যে আমরা যদি এভাবে চিন্তা করি যে ইফ এম ডাবল ইকুয়াল টু এন এমন কিছু, ইন দ্যাট কেস সমস্যাটা হচ্ছে তোমার কোডটা যা চিন্তা করবে এম আর এন সমান কিনা। তো তুমি এম আর এন যখন সমান 12 আর 12 যখন সমান তখন তুমি ইকুয়াল কথা লিখলা, সেটা পারফেক্টলি ফাইন। কিন্তু সবসময় তো 12 12 সমান হবে না, যে 10 12 যখন এমন কিছু একটা হবে তখন তো তোমার ডিরেক্ট এলস এর মধ্যে চলে যাবে, এবং তখন তুমি তাহলে কি আউটপুট দিবে? তো ওই কেসগুলো তাহলে আবার একটু মানে কনফিউজিং টাইপের জিনিস চলে আসবে। সো এই জন্য পরের জন যেটা বললা ইফেলস ইউজ করতে হবে, এটা সামওয়াট ঠিক আছে, বাট এটা কি তোমরা মানে এটাও এগেইন নতুন সিনট্যাক্স, চাইলে তোমরা এলস ইউজ করতে হবে। সরি স্যার, উল্টা বলছি। এক্স্যাক্টলি। সো মানে দুইটাই আসলে ঠিক, সত্যি কথা হচ্ছে এটা। ইফ এলস তুমি চাইলে ইউজ করতে পারো, এলস এর ভিতরেও আসলে ইফ এলস ইউজ করা যায়। সো এটাকে বলে নেস্টেড ইফ এলস, এবং এটা আমরা আসলে নেক্সট ক্লাসে দেখবো। আর লাস্টে যেটা বললা এলস ইফ ইউজ করতে হবে, আমার মনে হয় তোমরা এই টার্মটার সাথে পরিচিত, যদিও কিভাবে কি সেটা হয়তো অনেকেই ভুলে গেছি। তো আমাদের আসলে এখন টার্গেটটা হচ্ছে এই এলস ইফটা ইউজ করা, যাতে আমাদের কোডটা আমরা যেভাবে চাই সেভাবে আউটপুটটা দিতে পারি। সো এলস ইফ জিনিসটা কি এটা যদি আমরা একটু দেখি। সো আমরা সোফার দেখছিলাম ইফ কন্ডিশন কিছু একটা লিখি, যদি এই কন্ডিশন ফলস হয় ডিরেক্ট আমরা এলস এ চলে যাই এবং সেটার করেসপন্ডিং কিছু একটা লিখি। তো দুইটাই জাস্ট ছিল ইফ আর এলস। কিন্তু একটু আগের প্রবলেমে আমরা আসলে বুঝতে পারতেছি যে জাস্ট ইফ আর এলস দিয়ে আসলে কাজ চলে না, আমাদের আসলে আরো কিছু জিনিসপত্র থাকে, আমাদের কোড করাটা আরো অনেক ইজিয়ার হয়ে যেত। এই জন্য সি তোমাকে আরো কিছু সিনট্যাক্স প্রোভাইড করে, সেটা হচ্ছে আমাদের এলস ইফ এর সিনট্যাক্স। এলস এর সিনট্যাক্সটা কিরকম, যে এতক্ষণ ছিল ইফ কন্ডিশন ট্রু, কন্ডিশন 1 ট্রু, তাহলে এটা এক্সিকিউট হবে, না হলে এটা এক্সিকিউট হবে। এখন কথাটা হচ্ছে ইফ কন্ডিশন 1 ট্রু তাহলে এটা এক্সিকিউট হবে, অথবা যদি এই কন্ডিশন ট্রু হয়, কন্ডিশন 2 ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে, অথবা যদি কন্ডিশন 3 ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে। যদি কোনো কিছুই ট্রু না হয় ইন দ্যাট কেস এলস এক্সিকিউট হবে। সো সিনট্যাক্সটা আমি আগে একটু বলি, তারপর আরেকটু ব্যাখ্যা করবো যে এখানে তাহলে জিনিসটা কেমন। ইফ কন্ডিশন 1 এটা সিনট্যাক্সটা হুবহু সেম, তোমরা দেখে বুঝতেছো আসলে ইফ এর যে আইডিয়াটা এলস ইফ এরও সিনট্যাক্সটা আসলে একদমই সেম, জাস্ট ইফ এর আগে একটা এলস ইউজ করা হয়েছে, এবং এটাতেও তোমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন 2 লিখতে হবে, যেটা কার্লি ব্রেসের মধ্যে তুমি যেটা লিখতে চাও সেটা লিখতে হবে, এন্ড সো অন। ঠিক আছে? সো আইডিয়াটা হচ্ছে এমন, যদি এটা ট্রু হয় তাহলে এটা, যদি এটা না হয়ে এইটা হয় তাহলে এইটা, অথবা যদি এইটা হয় তাহলে এইটা, যদি কোনোটাই না হয় তাহলে এইটা। পয়েন্টটা হচ্ছে ইফ এর জন্য যেমন কথাটা ছিল যে যদি এটা এক্সিকিউট হয়
তাহলে নিচে কি আছে সেগুলো কিছু দেখবে না, ডিরেক্ট পরেরটায় চলে যাবে। মানে ইফ এলস শেষ হওয়ার পর যেটা আছে আমাদের যে ডান লেখাটা ছিল সেরকম কিছু একটা সে প্রিন্ট করে দিবে বা সেরকম কোন একটা কাজ করবে। ইফ এলস ইফ এগুলোর জন্য কথাটা সত্য যে মনে করো আমার কন্ডিশন 1 2 হয় নাই, আমার কন্ডিশন 2 এইটা হচ্ছে ট্রু হয়েছে। ইন দ্যাট কেস এই লাইনের মধ্যে কি আছে, মানে এই ইফ এর মধ্যে কি আছে সেটা এক্সিকিউট করবে না, রাদার এখানের মধ্যে যেটা আছে সেই সব লাইন এক্সিকিউট করবে। এটা যখন এক্সিকিউশন শেষ হবে অর্থাৎ সে যখন এই সেকেন্ড ব্র্যাকেট রিচ করে ফেলবে তখন এটা নিচে কি আছে, এলসি তে কি আছে, এলসি কি আছে সেগুলোর কোনোটার দিকে তাকাবে না, বরং এখান থেকে ডিরেক্ট ইফ এলস এর শেষে যেটা আছে সেখানে চলে যাবে। তো এই সিমিলার আইডিয়াটা তুমি আবার যদি তোমার কন্ডিশন 3 থাকে সেটার জন্য হচ্ছে প্রযোজ্য হবে। তো সো ফার ইফ এলস ইফ এর মধ্যে যেটা বললাম এটা নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে রাইট, এটা যদি বুঝতে পারি আমরা এখন আরো কিছু আইডিয়া দেই। এখানে খুব মজার একটা জিনিস হচ্ছে তুমি চাইলে, মানে এখানে তো আগে ছিল ইফ আর এলস, এমন তুমি চাইলে যত ইচ্ছা এলস ইফ অ্যাড করতে পারো। তো এই যে দুইটা ডট ডট দেখতেছো এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে এখানে তুমি চাইলে আরো এলস ইফ ইউজ করতে পারবা। সো তুমি এলস ইফ কন্ডিশন 2, এলস ইফ কন্ডিশন 3, এলস ইফ কন্ডিশন 4 এন্ড সো অন যতগুলা ইচ্ছা এলস ইফ ইউজ করতে পারবা। আর আরেকটা জিনিস হচ্ছে চাইলে শুধুমাত্র ইফ, মানে শুধুমাত্র এই যে ফার্স্ট পার্টটুকু এই পার্টটুকু তোমার পড়ে থাকবে সেটা কোনো ভুল কোড না। শুধু ইফ যদি তুমি দেখো সেটা হচ্ছে পারফেক্টলি ফাইন কোড। যদি একটা ইফের সঙ্গে আরেকটা এলস ইফ অ্যাড করে দাও কিন্তু এরপরে কোনো কিছু না লেখো, অর্থাৎ তোমার কোডটা হচ্ছে যদি এটা হয় তাহলে এই কাজটা করো, আর কিছু তুমি জানো না, এইটা যদি তুমি করো সেটা হচ্ছে ফাইন, মানে শুধু একটা ইফ ইউজ করা। যদি তুমি চিন্তা করো না আমি যদি এই কাজ, যদি এটা ট্রু হয় তাহলে এই কাজটা করো, অথবা যদি এইটা ট্রু হয় তাহলে এই কাজটা করো, কিন্তু যদি কোনোটাই ট্রু না হয় তাহলে কি করবো এমন কোনো ডিরেকশন তুমি হয়তো দিতে চাচ্ছ না, কথার কথা। ইন দ্যাট কেস তুমি যদি ইফ আর এলস ইফ একটুকুর মধ্যে শেষ করে দাও তাহলেও তোমার কোডটা হচ্ছে কারেক্ট, কোনো ভুল নাই। এই কথাগুলো একদম ফাস্টে ফাস্টে বললে একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমরা আরো অনেক প্রবলেম এগুলোর উপর দেখবো এবং দেখবা আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাট মোটামুটি আইডিয়াটা মাথায় রাখো, যেটা বুঝাতে চাচ্ছি যে তুমি চাইলে শুধু ইফ ইউজ করতে পারো, চাইলে শুধু ইফ এর সঙ্গে একটা এলস ইফ ইউজ করতে পারো, একটা না দুইটা না যত ইচ্ছে এলস ইফ ইউজ করতে পারো কোনো এলস ইউজ না করে, অথবা তুমি চাইলে পুরোটাই ইউজ করতে পারো। সো বুঝতেছো, উপরের দিকে যতটুকু ইচ্ছা ইউজ করতে পারো অথবা একদম শেষ পর্যন্ত পুরোটা ইউজ করতে পারো। কিন্তু এই কথাটাই আবার মানে বিপরীত ভাবে সত্য না, তুমি ডিরেক্ট কোনো এলস ইউজ করতে পারবা না। যে তুমি কোডের মধ্যে একটাকে কি বললাম যে শুধু ইফ এটা ইউজ করা ফাইন, কিন্তু শুধু এলস এটা ইউজ করা ফাইন না। এবং তোমরা ইনটুইশন দিয়ে বুঝতেছো যে শুধু এলস দিয়ে আসলে কি বোঝাবে, এলস সামথিং, কোনো মানে আগা মাথা থাকতেছো না। সো শুধু এলস ইউজ করা যাবে না, শুধু এলস ইফ এমন ইউজ করা যাবে না, শুধু ইফ ইউজ করা যাবে এবং উপর থেকে যতটুকু ইচ্ছা ততটুকু তুমি নিয়ে তোমার কোডটা করতে পারবা। অনেকগুলা কথা একসাথে বলে ফেলছি, বাট আইডিয়াটা বুঝতে কারো যদি কোশ্চেন বা কনফিউশন থাকে একটু বলতে পারো। নাই, মানে একটু কনফিউশন আই গেস থাকার কথা, মানে এখানে একটু মানে কেমন কেমন আইডিয়া চলে আসছে। বাট এগেইন আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে আরো অনেক প্রবলেম দেখবো এবং তখন জিনিসগুলো আরেকটু সলিড হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছি। ওকে, এখানে এখন হচ্ছে আমাদের আগের প্রবলেমটাই নিয়ে আসা হয়েছে, বাট এখন প্রবলেমটাকে আমরা একটু সুন্দর করে চিন্তা করতে চাই। কোশ্চেনটা বলতেছে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট উইল টেক টু ইন্টিজার্স ফ্রম ইউজার অ্যাজ ইনপুট। আগের কোশ্চেনটাই প্রিন্ট আউট দ্য লার্জার ওয়ান অ্যাজ আউটপুট, এক্স্যাক্টলি আগের কোশ্চেনটা। বাট ইফ দ্য ইনপুটস আর ইকুয়াল, যদি আমার এখন সংখ্যাগুলো সমান হয়, ইন দ্যাট কেস তোমাকে ইকুয়াল লেখাটা মানে এক্সক্লেমেটরি সাইন সহ এই জিনিসটাকে তখন তোমাকে আউটপুট দিতে হবে। সো এই সিনট্যাক্সের উপর বেস করে এই কোডটা কিভাবে করা যেতে পারে কেউ বলতে পারবো? এক্স্যাক্টলি আমরা যেভাবে করছিলাম, মানে এখানে যেভাবে করছিলাম এই আইডিয়াটাই আমাদেরকে ইউজ করতে হবে, এটা বুঝতেছি। কথা হচ্ছে ইকুয়াল জিনিসটাকেও আমাদেরকে নিয়ে আসতে হবে, তাহলে কিভাবে করা যেতে পারে? স্যার ইফ দিয়ে আগে ইকুয়ালের কন্ডিশনটা দিতে হবে। হ্যাঁ, ইফ দিয়ে আগে ইকুয়ালের কন্ডিশন দেওয়া যাবে এবং তারপর কিছু বলে। আচ্ছা আমি একটু বলি, মানে হ্যাঁ যেটা বলছো সেটা পারফেক্টলি অলরাইট, মানে পয়েন্টটা হচ্ছে আসলে
তোমাকে যখন আমি দুটা সংখ্যা দিব এ আর বি, এবং আমি তোমাকেই বলবো, তোমার কোড লেখা লাগবে না, জাস্ট তুমি মুখে মুখে বলতেছি যে এটাকে তুমি আইদার ইকুয়াল লিখবা অথবা কে বড় এরকম লিখবা, তখন তুমি যেভাবে চিন্তা করবা এক্স্যাক্টলি সেম কোডটাই তোমার এখানে লিখতে হবে। তো আমি যদি তোমাকে বলি 10 আর 12 এই সংখ্যাটাকে এটার মধ্যে কে বড় সেটা তোমাকে আউটপুট দেওয়ার জন্য তুমি কাজটা আসলে কিভাবে চিন্তা করতে পারো, তুমি চিন্তা করতে পারো ফার্স্টে চিন্তা করবা যদি 10 12 থেকে বড় হয় তাহলে আমি বলবো 10 হচ্ছে বড়, কিন্তু 10 তো 12 থেকে বড় না। আচ্ছা এইভাবে না, আমি একটু অন্যভাবে বলি, তোমাকে দুইটা সংখ্যা আমি ইনপুট দিব, ঠিক আছে, এ আর বি। তোমাকে কোশ্চেনটা এভাবে করা হয়েছে, মানে তুমি যেভাবে চিন্তা করবা, তুমি চিন্তা করবে এভাবে, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমি বলবো এ হচ্ছে বড়, অথবা যদি এ বি এর থেকে ছোট হয় তাহলে আমি বলবো বি হচ্ছে বড়। কিন্তু যদি এই দুইটা যে এ বি এর থেকে বড় অথবা এ বি এর থেকে ছোট দুইটার কোনোটাই যদি না হয় তাহলে আমি বলবো হচ্ছে দুইটা সংখ্যাই হচ্ছে সমান। ফার্স্ট জন যেটা বলছিল যে ফার্স্টে চেক করবো, সেটাও আসলে ঠিক একদম কারেক্ট কোড, বাট এই স্টাইলে যদি আমরা চিন্তা করি যে ফার্স্টে চিন্তা করতেছি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমি বলবো এ বড়, কিন্তু যদি বি এর থেকে বড় হয় অথবা এ বি এর থেকে ছোট হয় তাহলে আমি বলবো বি বড়, কিন্তু যদি দুইটার কোনোটাই ট্রু না হয় তাহলে আমি বলবো এই সংখ্যা দুইটা ইকুয়াল। এই স্টাইলে যদি আমরা চিন্তা করি ইন দ্যাট কেস কোডটা কেমন হবে? যে কেউ মানে এটা বুঝতেছি, প্রথমে আমরা বলতেছি যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলে আমরা বলতে চাই এ হচ্ছে বড়, তাহলে আমার এই কন্ডিশনটা কি হবে, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি তাহলে প্রিন্ট করব এ ইজ লার্জার। তারপর বলতেছি কিন্তু যদি এ বি এর থেকে ছোট হয়, তাহলে এই কিন্তু যদি কথাটা কোন জায়গায় চলে আসবে, এই জায়গার মধ্যে, তাহলে ইফ এর মধ্যে আমরা বলছি ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, কিন্তু যদি এ বি এর থেকে ছোট হয়, অর্থাৎ এলস ইফ এ ইজ লেস দ্যান বি, ইন দ্যাট কেস আমরা প্রিন্ট করব, মানে এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে অবশ্যই বি তো বড় হবে, তো এক্ষেত্রে আমরা প্রিন্ট করব হচ্ছে বি ইজ লার্জার। কিন্তু যদি এটাও ট্রু না হয়, অর্থাৎ এ বি এর থেকে বড় না হয়, এ বি এর থেকে ছোট না হয়, তাহলে আমার কাছে অপশন আর কয়টা আছে? অপশন কিন্তু আছে আর একটা। স্যার এলস দিয়ে আরেকটা লিখবো। এলস দিয়ে তখন আমরা জাস্ট লিখবো যে এলস আমার এই দুটো সংখ্যা হচ্ছে ইকুয়াল। তো আমরা যদি একটু কোডটা দেখি, এক্স্যাক্টলি তোমরা যেভাবে বললা যে ইফ, এগেইন আমি এ আর বি দিয়ে বলছি, বাট এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এম আর এন। সো এম যদি এন এর থেকে বড় হয় তাহলে আমরা বুঝতেছি অবশ্যই এম হচ্ছে লার্জার, কিন্তু যদি এম এন এর থেকে ছোট হয় তাহলে বুঝতেছো অবশ্যই এন ই লার্জার হবে, মানে সাইন থেকে তো বোঝা যাচ্ছে দ্যাট মিন্স এন হচ্ছে আমাদের লার্জার। কিন্তু যদি এটাও ট্রু না হয়, মানে এম এন এর থেকে বড় না হয়, এম এন এর থেকে ছোট না হয়, তাহলে কিন্তু আর একটাই অপশন আছে, যে অপশনটা হচ্ছে এই দুইটা সংখ্যাই হচ্ছে ইকুয়াল। আমি এখানে একটু কোডে ভুল করছি, এখানে একটা কমা এন লিখছি, কি করলাম, এই কোডটা হচ্ছে এখানে একটু ভুল আছে, তো এটা ঠিক করে দিব, মানে শুধু ইকুয়াল এই কথাটা হচ্ছে তখন প্রিন্ট হবে, ঠিক আছে। সো এটা করেসপন্ডিং 15 15 আর ইকুয়াল এরকম করে হচ্ছে আমার আউটপুট। স্যার হ্যাঁ বলো স্যার, এখানে দ্বিতীয় লাইনে স্যার এম যেটাতে ইজ লেস দেন এন দেওয়া আছে স্যার, ওইটাতে এন এর উপরে যে অ্যাপোস্ট্রফিটা দেওয়া আছে ওটার পর স্যার এন লেখছেন, এখানে কি স্যার ভুল হয়েছে? কত নাম্বার লাইনের কথা বলছো বা কোন লাইনটার কথা বলছো? স্যার দ্বিতীয় লাইনটাতে স্যার, যেখানে না স্যার ওটার পরেরটা যেখানে এম ছোট স্যার, এইখানে এটা, আচ্ছা এটা এটার কথা বলতেছো? হ্যাঁ জি স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ এটার ক্ষেত্রে কি কিসের মধ্যে ভুল বলতেছো? স্যার এখানে যে লার্জারের পরে দুইটা এন দেওয়া আছে স্যার, এটা ও কি না, এখানে এটা কিন্তু ব্যাকস্ল্যাশ এন, এটা দিয়ে কিন্তু বোঝাচ্ছে নিউ লাইন, এটা কিন্তু ভ্যারিয়েবলের জন্য না। ভ্যারিয়েবলের জন্য আমরা কি করি, ডাবল কোটের পর কমা দিয়ে যেই ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই সেটাকে হচ্ছে এখানে লিখি, ঠিক আছে। তো এই ব্যাকস্ল্যাশ উপরের লাইনে স্যার এন কেন হইলো স্যার? কারণ এই ব্যাকস্ল্যাশ এনটা তো এখানে হচ্ছে নিউ লাইনই বোঝাচ্ছে, আর আমরা যদি এম এর থেকে বড় হয় কাকে বড় বলতে চাই, অবশ্যই এম বড়, আমাদের কন্ডিশন তো সেটার জন্য ট্রু হবে। তো যেহেতু এম হচ্ছে বড় সংখ্যা, তাহলে তুমি পার্সেন্ট ডি, মানে আমার আউটপুটে আমার এটা যদি এরকম, ইউজার যদি 12 আর 10 ইনপুট দেয় আমি বলবো 12 ইজ লার্জার এমন কিছু। তো আমি যদি এখানে 12 আনতে চাই, এই 12 ভ্যালুটা কোন ভ্যারিয়েবলে আছে, এম এর মধ্যে আছে,
সো এই 12 ভ্যালুটা আমাকে প্রিন্ট করার জন্য ডাবল কোটের পর মানে পার্সেন্ট ডিটাকে সে রেফার করতেছে ডাবল কোটের পর কোন ভ্যারিয়েবল আছে সেটা দিয়ে। তো যেহেতু আমার ভ্যারিয়েবলটা হচ্ছে এম, মানে আমি যেহেতু প্রিন্ট করতে চাই এম কে, তো আমি এখানে জাস্ট এম কথাটা লিখে দিচ্ছি। সো এইখানে তখন ভ্যালুটা শো করবে এম এর ভ্যালু। আইডিয়াটা কি বোঝা গেছে? মানে ব্যাকস্ল্যাশ এনটা হচ্ছে নিউ লাইনের জন্য তুমি পার্সেন্ট দিয়ে যে ভ্যারিয়েবল শো করো সেটা ডাবল কোটের পর কমা দিয়ে তারপর সেই ভ্যারিয়েবলটা লিখতে হয়। আইডিয়াটা কি বোঝা গেছে বা আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? মানে স্যার বলতেছি যে এটা বড় স্যার ওইটা সব সময় স্যার ডানে লিখতে হবে। মানে স্যার ব্যাপারটা কি এরকম কিছুটা, উপরের লাইনে স্যার এম বড় ছিল দেখে এম স্যার ডানে, আর নিচের লাইনে এন বড় দেখে এন ডানে। এক্স্যাক্টলি, মানে আমাদের ইচ্ছা ছিল যেটা বড় সেই ভ্যালুটাকে শো করা। তো আমার আচ্ছা যেটা আচ্ছা বড়, হ্যাঁ, বুঝছি স্যার বিষয়টা। তো এই জন্য এই পার্সেন্টটা দিয়ে আমি সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে শো করাচ্ছি। জি স্যার বুঝছি স্যার, নাইস। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কিছুতে কনফিউশন বা কোশ্চেন? নাইস, আমরা যদি মোটামুটি বুঝতে পারি আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে বুঝতেছো এই নেক্সট ডিটেইলস নিয়ে হবে। সো সোফার যদি সবাই বুঝতে পারি তাহলে থ্যাংক ইউ, আমরা এখানে শেষ করে দিই। স্যার আমার একটা প্রবলেম ছিল। ও আচ্ছা, তুমি হচ্ছে কি সেই জন? হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে একটু থাকো। মানে তোমার কি ওই যে লিভ নিবো স্যার? হ্যাঁ লিভ নিয়ে চলে যেতে পারো। মানে রেডিয়াস প্রবলেম যে সেই তো বলতেছি নাকি? জি স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার এখানে স্যার মানে প্রবলেমটা হচ্ছে এটা যে আমি যদি ইনপুট ভেরিয়েবল গুলো ছোট দিই, যেমন